এই যে কথাটা বললাম যে কোনো কিছু জানা মানে তাকে ধ্বংস করে ফেলা, হ্যাঁ, তো এটাও কিন্তু একটা মানে ভাববার বিষয় যে এটার মানেটা কি। গোলাপ প্রিয় গোলাপ কি তুমি ঢাকো, পাপড়ির ভাজে কেন এত যত্নে শূন্যতা রাখো। মানে ওখানে তার সে যে স্যালারি পাবে, ওখানে যে ফান্ড পাবে, ওখানে যে গ্রান্ট পাবে, আর আমেরিকায় বসে যে পাবে একই রকম। বাড়তি জিনিস হচ্ছে যে সে তার নিজের দেশে থাকতে পারছে। আনটিল ইউ ডিম্যান্ড ইট, আনটিল ইউ ক্রিয়েট প্রেশার ফর ইট, নো অথরিটি উইল কনফার্ম, নো অথরিটি উইল গিভ ইউ এনিথিং। মানে কেউ তোমাকে বলে দিচ্ছে তাই করছে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মানেট। আপনাদের সাথে আছে আমি তরু শাহরিয়ার স্বর্গ। আজকে রিসার্চ ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমাদের এই পডকাস্টকে আমরা সাজিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর রায়হান এম শরীফ, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চলুন তাহলে আজকে আমাদের অতিথিকে স্বাগত জানাই। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর আশা করছি যে আপনার মাধ্যমে যারা একদমই বিগিনিয়ার লার্নিং স্টেজে আছে, রিসার্চার বা রিসার্চ শুরু করবে, তাদের জন্য চমকপ্রদ কিছু তথ্য উপস্থাপন করতে পারবো। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার রিসার্চের শুরুটা কিভাবে? আচ্ছা, তো আমার রিসার্চের শুরুটা যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমি একাডেমিক যেহেতু ক্ষেত্রে কাজ করি, তো ছাত্র অবস্থা থেকেই যে আমাদের বিভিন্ন প্রশিক্ষণ থাকে রিসার্চ বিষয়, সেখান থেকেই শুরু হয়েছে। এবং আমি বলবো যে আমাদের যে ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা রিসার্চের প্রজেক্ট থাকে সেগুলো করতে করতেই আমাদের যে দক্ষতাটা একাডেমিক সেটা তৈরি হয়। পরবর্তীতে যখন শিক্ষকতা পেশা গ্রহণ করলাম, তো সেখানেও দেখা যাচ্ছে যে কিছু গবেষণার কিছু রিকোয়ারমেন্ট থাকে, তো সেগুলো পূরণ করতে গিয়েই গবেষণা শুরুতে করতে হয়েছিল। তো তো দেখা গেল যে আমার রিসার্চের জার্নি, যদিও আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংরেজি সাহিত্য, কিন্তু আস্তে আস্তে সেটাও পরিবর্তিত হয়ে গেছে। তো পরিবর্তিত হয়ে গেছে সেটার কারণ হলো যে সাহিত্যের গবেষণা করতে করতে আমার মনে হয়েছে যে গবেষণাটা এটার ইমপ্লিকেশন কি, বা সাহিত্যের গবেষণার ইমপ্লিকেশনটা হলো কি, ওটা হলো টু এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং, মানে কোনো ধারণা বা উপলব্ধির জায়গাগুলো ক্লিয়ার করা। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, উপলব্ধির জায়গা বা নতুন জ্ঞান তৈরি করা। পাশাপাশি হচ্ছে সমাজে কিভাবে কোনো গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটার পরিচয় ঘটেছিল কালচারাল স্টাডিজ এর সংস্পর্শে আসার ফলে। তো কালচারাল স্টাডিজ বা বাংলায় আমরা সাংস্কৃতিক অধ্যয়ন বলতে পারি, সেইখানকার গবেষণার মূল বিষয় হচ্ছে সোশ্যাল জাস্টিস বা সামাজিক যে ন্যায় বিচার বা সামাজিক যে সুবিধাগুলো সবাই যেন পেয়ে যায়, সেই গবেষণাগুলো। তো ওইটাই হচ্ছে আমার প্যাশনের জায়গা পরবর্তীতে, যেটা আমি নিজে দেখতে পাই পিছনে ফিরে তাকালে এভাবে। তো আমার সংক্ষেপে বললে জার্নিটা শুরু হয়েছিল খুব মানে কাঠামোগতভাবেই, ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এভাবেই। কিন্তু পরবর্তীতে আমি নিজেকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়েছি, মানে রিসার্চ করতে করতেই আমার আগ্রহের জায়গা কী সেটা খুঁজে পেয়েছে বলে আমার মনে হয়, এবং সেভাবেই পরবর্তীতে আমার রিসার্চের জার্নিটা চলেছে বা চলছে। আচ্ছা, যেটি হচ্ছে একেবারে একাডেমিক অ্যাপ্রোচ থেকে স্টুডেন্ট লাইফ, পরবর্তী শিক্ষকতা জীবন। স্যার, আপনার কাছে একটু জানতে চাই রিসার্চ কেন গুরুত্বপূর্ণ? যারা একেবারে শুরুর দিকে কাজ শুরু করবে তাদের জন্য কেন রিসার্চ গুরুত্বপূর্ণ? ধন্যবাদ, প্রশ্নটা আসলে অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রিসার্চের গুরুত্বটা অনেকের কাছে হতে পারে যে আমার একটা প্রমোশন লাগবে বা আমার অমুক একটা কাজ লাগবে, হ্যাঁ, যে যেটাকে আমরা বলি এক্সটেরিয়র ভ্যালু। কিন্তু ইন্টেরিয়র ভ্যালু, রিসার্চের নিজস্ব যে গুরুত্ব সেটা হচ্ছে কি, যে কোনো সমাজে আপনি জানেন যে জ্ঞান বা নতুন জ্ঞানের চর্চা যদি না হয় তাহলে সমাজ পিছিয়ে যাবে। তো এখন আমি বলবো না যে আপডেটেড হতে হবে, কারণ আপডেটেড যখন আপনি বলেন তখন কিন্তু অন্যের সাপেক্ষে আপনি ভাবছেন যে আপনাকে আপডেটেড হতে হবে। আমি একটু অন্যভাবে চিন্তা করি, সেটা হচ্ছে যে আমার সমাজ বা আমার রাষ্ট্র বা আমার পরিবেশ প্রতিবেশ, এখানে কোন নতুন ধরনের প্রযুক্তি এবং নতুন ধরনের জ্ঞান, নতুন বলতে যেটা হচ্ছে যে ইফিশিয়েন্ট, যেটা কার্যকর প্রকৌশল, কার্যকর প্রযুক্তি, এটা যদি আমরা কনস্ট্যান্টলি উৎপাদন করতে না পারি তা আমরা অবশ্যই পিছিয়ে যাব অন্যদের সাপেক্ষে। এবং নিজেদের যে দায়িত্ব, এটা আমি মনে করি এক ধরনের দায়িত্ব। যারা নাকি পড়ালেখা ভালোবাসে তাদেরকে রিসার্চও ভালোবাসতে হবে, কারণ পড়ালেখাটা হচ্ছে যে অন্যের জ্ঞানটা আমি গ্রহণ করছি। তো সেটা করতে করতে আমাদের এই তাড়নাটাও তৈরি হতে হবে, মানে পড়ালেখা যদি ঠিক মতো করা হয় এই তাড়নাটা তৈরি হতে বাধ্য, যে ঠিক আছে আমি অনেকের কথা শুনছি, এখন আমারও তো কিছু বলার আছে। তো ওই তাড়নাটা থেকেই রিসার্চ যদি আসে তাহলে আমার মনে হয় সেটা অর্গ্যানিক হলো। একটা হলো ব্যক্তি তার নিজের ভিতর থেকে কীভাবে রিসার্চটা নিয়ে আসছে, পাশাপাশি তার যে দায়িত্ববোধ, যেটা হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্র এবং জ্ঞান, এই প্রবাহটাকে
আরও ত্বরান্বিত করতে এবং রাষ্ট্র এবং সমাজকে কোনো কিছু দেওয়ার জন্য, বা আপনি বলতে পারেন যে নতুন প্রকৌশল বা প্রযুক্তি, সেই জিনিসটা আবার যেটা নাকি কার্যকর হবে, কনটেক্সচুয়ালি খুবই কী বলে পারফেক্ট ম্যাচিং হবে, এরকম রিসার্চ করলে সেটা সমাজের জন্য ভালো হবে। এবং এই কারণেই একজন নতুন রিসার্চার ভাববেন যে আমার জ্ঞানকে যদি আমি ভালোবাসি, তাহলে জ্ঞান শুধু গ্রহণ আমি করব এটা হতে পারে না, জ্ঞান আমি অবশ্যই তৈরিও করব, নতুন জ্ঞান নতুন কোনো কিছু আমি তৈরিও করব। এই ধারণাটা তার এমনিতেই চলে আসবে এবং তখন তার রিসার্চ করতে ভালো লাগবে, এভাবে আমার মনে হয়। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার রিসার্চের গ্রাউন্ড হচ্ছে কালচারাল স্টাডিজ বা এই ধরনের কোনো কিছু। তো বর্তমান সময়ে একেবারে কন্টেম্পোরারি সিচুয়েশন আপনি কি ধরনের রিসার্চ গ্রাউন্ডে কাজ করছেন বা আপনার রিসার্চের যে এরিয়াগুলো আছে সেটা সম্পর্কে যদি একটু ইন ডিটেল বলেন। আচ্ছা, ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই সুন্দর। আমি আনসারটা যেটা দিতে চাই, আমি মনে করি যে আমার অভিজ্ঞতাটা আরও অনেককে অন্যভাবে ভাবতে সাহায্য করবে। কারণ যদি খেয়াল করে দেখেন, আমার প্রথমত আপনি যেটা প্রথম প্রশ্ন করেছিলেন জার্নিটা, এটা কিন্তু ইংরেজি সাহিত্য। আমি ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ভাষা সেখানকার একজন ছাত্র, হ্যাঁ, এটারই ছাত্র। তো ইংরেজি ভাষা এবং ইংরেজি সাহিত্য নিয়ে যারা কাজ করে তাদের রিসার্চ কিন্তু একটা বিশেষ ধরনের হয়। কী ধরনের হয়? যে ধরেন কোনো নাটক, কবিতা, এটার বিশ্লেষণ, বা কোনো একটা সামাজিক প্রেক্ষাপটে কোনো একটা নাটক বা কবিতা বা উপন্যাস সেটা কীভাবে তৈরি হয়েছিল, বা সেই সামাজিক বিশ্লেষণটা কীভাবে হয়েছিল, এই ধরনের হয়। আমি জাস্ট সব ধরন আমি একসাথে বলতে পারবো না, মানে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য যে এরকম রিসার্চ হয়। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম যে আসলে এই রিসার্চটা আমাকে খুব বেশি টানছে না। হ্যাঁ, যে টানছে না কেন? কারণ হলো যেটা হয়েছিল, আমার এটা একটা গল্পের মতো মনে হবে। আমার একটা অভ্যাস ছিল যে ছাত্র অবস্থায় আমি সবসময় নতুন বই কি আছে বা নতুন কীরকম কোথায় পাওয়া যায়, যেটা সবাই পড়ছে সেটা না, অন্য কোনো বিষয় আছে কিনা, এটা দেখতে দেখতে আমি বইয়ের দোকানে, একটা পুরনো বইয়ের দোকানে পেয়ে গেলাম কালচারাল স্টাডিজ বলে একটা বই পেয়ে গেলাম। তো কালচারাল স্টাডিজ তখন আমি কিছুই জানতাম না। তো কালচারাল স্টাডিজ বইটা যখন বাসায় নিয়ে পড়লাম, তো আমার কাছে খুব ভালো লাগলো। এবং একটা কথাই ভালো লেগেছিল ইন্ট্রোডাকশনে, যেটা হচ্ছে যে রিসার্চ হতে হবে সোশ্যাল জাস্টিস ওরিয়েন্টেড, হ্যাঁ, এই কথাটা। তো এই জন্য আমি পরবর্তীতে জাহাঙ্গীরনগরে কালচার স্টাডিজ একটা কোর্স হিসেবে পড়ানোর আগ্রহ প্রকাশ করি। এবং আমি প্রথম দিকে একটু বাধার সম্মুখীন হই, কিন্তু পরবর্তীতে আমরা 2007 বা 2008 সালের দিকে প্রথম আমরা কালচার স্টাডিজ একটা কোর্স হিসেবে বিভাগে আমরা শুরু করতে সক্ষম হই। আমি ছিলাম প্রথম ইনস্ট্রাক্টর, এবং এটা পুরো বাংলাদেশে। এবং 2007 যদি হয় তাহলে প্রায় 18 বছর আমরা পার করে ফেলেছি। সকল ইংরেজি বিভাগ এখন কিন্তু কালচার স্টাডিজ, আমাদের ছাত্র যারা ছিল তারা কিন্তু নিজেরা যখন অন্য ইংরেজি বিভাগে বিভিন্ন তাদের কাজের ক্ষেত্রে গিয়েছে, তারাও কালচার স্টাডিজ কোর্সটা নিয়ে আসছে। তো এই গল্পটা আমি বলে নিলাম এই কারণে, বুঝতে সহজ হবে আমার আলোচনাটা বা আমার বক্তব্যটা। তো কালচার স্টাডিজের একটা মূল বিষয় হচ্ছে সোশ্যাল জাস্টিস, যেটা আমি আগেই বলে ফেলেছি আপনাকে। তো সোশ্যাল জাস্টিস কেমন? যেমন একটা উদাহরণ হতে পারে যে স্টেরিওটাইপ নিয়ে আমরা কাজ করি, যে সোশ্যাল স্টেরিওটাইপ, রেসিজম, হ্যাঁ, বা মানে সমাজের কোনো প্রান্তিক জনগোষ্ঠী তারা কীরকম সমস্যা মোকাবেলা করছে, সেই বিষয়গুলো নিয়ে খুব আগ্রহ প্রকাশ করে। তো সেই জায়গা থেকেই আমার পরবর্তীতে মনে হয়েছে যে আমার রিসার্চের যে জার্নিটা আমাকে নিয়ে গেছে, এখানে ফুলব্রাইট স্কলারশিপ বলে একটা বিষয় আছে, সেখানে আমি উল্লেখ করেছিলাম যে আমার জ্ঞান চর্চা বা আমার রিসার্চের জায়গায় আমার কিছু ট্রেনিং দরকার, যেটা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কালচার স্টাডিজ আমি পড়াচ্ছি ঠিকই, কিন্তু আমার প্রাতিষ্ঠানিকভাবে কোনো ডিগ্রি নেই। তো এটা বলার ফলে তারা মনে হয় এটা জিনিসটা পছন্দ করেছে। পরে আমি কালচার স্টাডিজ পড়ি ইউএসএতে, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে। আমি একটা সেকেন্ড মাস্টার্স করি। তো আমি ওখানে গিয়ে দেখলাম কালচার স্টাডিজ আমি যেটা পড়ছিলাম বাংলাদেশে, ওখানে গিয়ে সেটা অন্যরকম। পরবর্তীতে বুঝতে পেরেছি কালচার স্টাডিজ আসলে বিভিন্ন সমাজে, বিভিন্ন রাষ্ট্রে নানা রকম ভিন্ন ভিন্ন। অস্ট্রেলিয়া গেলে যেমন ইন্ডিজিনাস স্টাডিজ ওদের ফোকাস, আবার ইন্ডিয়াতে হচ্ছে সাবঅল্টার্ন স্টাডিজ ফোকাস, আবার আমেরিকায় হচ্ছে রেস, ক্লাস, সেক্স, জেন্ডার, অ্যাবিলিটি, ওরা এক কথায় বলে ইন্টারসেকশনালিটি। তো প্রথম থেকে আমি যেটা নোটিস করলাম যে এদের কালচার স্টাডিজটা এভাবেই বিকশিত হয়েছে, রেস, ক্লাস, সেক্স, জেন্ডার, অ্যাবিলিটি। এর ফলে পরবর্তীতে আমার যে মাস্টার্স ডিগ্রিটা হলো সেটাও রেস, ক্লাস, সেক্স, জেন্ডার, অ্যাবিলিটি। পরবর্তীতে আমার পিএইচডিটাও আমার এত ভালো লেগে গেল, আমার মনে হচ্ছিল যে আমি নিজেকে আবিষ্কার করছিলাম পড়তে পড়তে। কারণ আমি আগে যে ধরনের পড়ালেখা করতাম, পরবর্তীতে আগে যেমন ছিল যে সাহিত্য, হ্যাঁ, এই বিষয়গুলি ছিল, বা ভাষা যেটা আগে বলেছি, পরবর্তীতে দেখা গেলো এরকম না। পরবর্তীতে দেখা যাচ্ছে আমেরিকার ফরেন পলিসি, বা টেরোরিজম, বা হোমোফোবিয়া, হ্যাঁ, মানে বিচিত্র, ক্লাইমেট জাস্টিস, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অদ্ভুত বিষয় আমার কাছে আসতে থাকলো। এই ডাইভার্সিটিটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করলো যে এভাবে পড়ালেখা করা যায়। এবং আমাদের ট্রেনিংটা অনেক ইন্টেন্স ছিল। যেমন আপনাদের প্রতিটা ক্লাসে আমাদেরকে একটা করে অন্তত বই পড়ে আসতে হতো, এবং পরবর্তীতে ওই বইয়ের যে অথার তার সাথে স্কাইপ, তখন তো জুম ছিল না, স্কাইপ ইন্টারভিউ এটা করতাম, কোয়েশ্চেন করতাম। তো আপনার প্রশ্ন যেটা ছিল যে
কিভাবে আমি এই সোশ্যাল জাস্টিসের বিষয়ে আমি আগ্রহ প্রকাশ করলাম বা কিভাবে আমি ক্ষেত্রটা বেছে নিলাম। তো সংক্ষেপে হচ্ছে এটাই যে, এবং পরবর্তীতে যখন বাংলাদেশে আসি তখন নিজেকে প্রশ্ন করলাম যে আমার যে ট্রেনিং, যে জেন্ডার স্টাডিজ, বা এই ট্রেনিংটা আমি আমি ক্লাসে ফিরে যাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু এটা কিভাবে আরেকটু বেশি করে কিভাবে কাজে লাগানো যায়, ডিরেক্টলি মানুষ কীভাবে এটা উপকৃত হয়। তখন আমি খুঁজতে খুঁজতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলাম। পরবর্তীতে ভালো লেগে গেল, মনে হলো ডেটাস্কেপকেই ভালো লাগলো। কেন? কারণ তাদের যে কাজের ক্ষেত্র এবং তাদের যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এটা আমাকে মুগ্ধ করেছিল। হ্যাঁ, যে এটাই এই একটা কারণ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং কাজের যে পরিবেশ। তখন আমার মনে হলো যে না, ঠিক আছে, ওনাদের সাথে আমি কিছু কাজ করি। এবং একটা দুইটা করে করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় অনেকগুলো কাজই ডেটাস্কেপের সঙ্গে করেছি। এবং এটা হচ্ছে আপনার প্রশ্নের আনসার হিসেবে বলা যায় যে এখানেও বিচিত্র ধরনের অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে। কারণ ডেটাস্কেপ যে কাজগুলো করেছে, যেমন ধরেন একটা হতে পারে, উদাহরণ যদি বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বা চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, এই ধরনের। আবার ধরেন যে রোহিঙ্গা তাদের শিক্ষা, হ্যাঁ, বা তাদের যে সামাজিক উন্নয়ন, হ্যাঁ, তাদের যে জীবিকা, হ্যাঁ, লাইভলিহুড, এই ধরনের বহু বিচিত্র বিষয়। ইভেন হাওড় অঞ্চলে যে ক্লাইমেট চেঞ্জ। তো তখন আবিষ্কার করলাম যে আমার পড়ার বিষয় এবং হচ্ছে আমার কাজের বিষয় এবং গবেষণার বিষয় এর মধ্যে একটা যোগাযোগ লক্ষ্য করলাম। এবং দেখলাম যে না, আমার যে ডিসিশনটা আমি যেটা নিয়েছিলাম ঠিকই নিয়েছিলাম, যে ক্লাসরুমের পাশাপাশি যে সামাজিক ক্ষেত্র বা সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরের যে রিসার্চটা, সেটা আমাকে অনেক বেশি ঋদ্ধ করেছে এই সেন্সে যে আমাকে অনেক বিচিত্র অভিজ্ঞতার ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে। ফিল্ড ওয়ার্কে যখন গিয়েছি, মানুষের সাথে যখন কথা বলেছি, তখন দেখেছি যে আমাদের মানে সাধারণ যে আন্ডারস্ট্যান্ডিং কোনো বিষয়ে, যে আমাদের সেখান থেকে ভিন্ন ধরনের তথ্য মানুষ দিচ্ছে, সে আমাদের জানার জগৎটাকে চেঞ্জ করে দিচ্ছে। তো এটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং একটা বিষয়, যে আমি যে জিনিসটা জানি বা বুঝি, যখন নাকি অন্য একটা মানুষ, সে হয়তো প্রান্তিক মানুষ, তার অভিজ্ঞতা থেকে যখন আমাকে সে অন্য একটা তথ্য দিচ্ছে এবং আমি তার কাছ থেকে শিখছি, তো এই বিষয়টা আমার কাছে খুব মানে আকর্ষণীয় মনে হয়। হ্যাঁ, তো এখানে পারসেপশনের জায়গাগুলো খুব চেঞ্জ হয়ে যায়। একেবারে যেরকমটা বলছিলেন যে কালচারাল স্টাডিজের যে ধরনের বাউন্ডারি বা আমরা যে ধরনের ফরমেশনের কথা বাংলাদেশের আসপেক্টে চিন্তা করি, সেটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি বা নেশন টু নেশন যে ভ্যারি করে জায়গা আসছে। এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি যেটা আমার কাছে ফিল হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি বলছেন সোশ্যাল জাস্টিস। তো এই বিষয়টাকে নিয়ে আমরা আরেকটু কথা বলবো, কিন্তু এর আগে আমি আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি আপনার কাছে। সোশ্যাল জাস্টিসের ইন ডেপথ যে প্রসিজার বা এটার ইমপ্লিমেন্টেশন বলেন, ইম্প্যাক্ট বলেন, এফেক্ট বলেন, যাই কিছু বলেন না কেন, এটা নিয়ে একটু বিস্তর জানার আগ্রহ আছে। তার আগে আমি একটু জানতে চাই যে স্যার, আপনি গবেষণার কথাটা বললেন যে আপনার একাডেমিক জায়গা, তারপর একটা নতুন ভিন্নতর জায়গা তৈরি করার জন্য যারা একেবারে নতুন গবেষক আছে বা বিশ্ববিদ্যালয়ে সদ্য শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছেন বা কোনো রিসার্চ অর্গানাইজেশনে কাজ করছেন বা সেলফ ডেভেলপমেন্টের জন্য রিসার্চের যে ইম্প্যাক্টের কথা আপনি বলছিলেন, তারা কিভাবে শুরু করতে পারে? যেমন এটা হয় কি, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ইউনিভার্সিটিতে টিচিংয়ে আছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে, একটা ভীতি তৈরি হচ্ছে, কিন্তু সহজভাবে কি করে শুরু করা যায়? আচ্ছা, প্রথমত বলে রাখি যে সবাইকে রিসার্চ করতে হবে এটা ঠিক নয়। যেমন আমেরিকার কথা বলছিলাম, ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ছেলে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মাস্টার্স ডিগ্রি নিয়ে সে জবে ঢুকে যাচ্ছে। এখন সে জবের ক্ষেত্রে সেখানে যে তাকে রিসার্চ করতে হবে না তা না, করতে হচ্ছে, কিন্তু একাডেমিক রিসার্চ যদি বলেন, তো সেক্ষেত্রে যারা নাকি ধরেন পড়ালেখা করতে করতে তাদের মনে হবে, আমি যেটা শুরুতে বলেছিলাম যে প্রথম যে জিনিসটা হচ্ছে যে ইউ মাস্ট লাভ নলেজ। মানে নলেজটাকে ভালোবাসতে হবে, এবং নলেজ ভালোবাসতে বলতে কি, যে অন্যের যে নলেজ সেটা আমি নিচ্ছি এবং আমিও কিছু দিচ্ছি, এই ধারণাটা তার মধ্যে যদি এমনিতেই তৈরি হয়, সেটা আমার মনে হয় একটা প্রিকন্ডিশন। এবং তার কিউরিওসিটি খুব মারাত্মক হতে হবে, মানে ইনকুইজিটিভনেস, যে কোনো একটা বিষয় আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে চাই, পুঙ্খানুপুঙ্খভাবে কোনো একটা জিনিস দেখতে চাই, গভীরে প্রবেশ করতে চাই কোনো একটা জিনিস। এই মাইন্ডসেটটা, এই বেন্ট অফ মাইন্ড, তার হচ্ছে প্রাইমারি রিকুইজিট বা প্রি রিকুইজিট আমরা বলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে এটাই যদি সত্য হয়, তাহলে তাকে যেটা হতে হবে, তাকে গুড অবজারভার হতে হবে। হ্যাঁ, যে তাকে সব কিছু অবজার্ভ করা, যেটা পড়ছে সেটাও, এবং বাইরের জগৎ, পরিবেশ খুব অবজারভার। তারপরে তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তার ট্রেনিং। তাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা রিসার্চ প্রসিজারটা কী, এবং এটার সাথে আমি কতটুকু নিজেকে পরিচিত করাতে পেরেছি, এবং এখানে স্টেপসগুলো কী আছে। যেমন হচ্ছে যে একটা হচ্ছে যে কোনো রিসার্চের, আমি মনে করি, আমার মনে হয় যে যেটা শুরু হয়েছে লিটারেচার রিভিউ থেকে। লিটারেচার রিভিউ কেন করা হয়? যে অন্য মানুষজন কী ভাবছে একটা টপিকে, এবং আমার এখানে বলার কী আছে, যেটাকে আমরা বলি গ্যাপ ফিলিং। কিন্তু অনেকেই জানে না, গ্যাপ ফিলিং ইজ নট দ্য অনলি ওয়ে ইউ ক্যান ডু অর ইনিশিয়েট রিসার্চ। আরেকটা হচ্ছে কন্টেস্টেশন,
কন্টেস্টেশন হচ্ছে কি যে আমি কারোর সাথে ক্রিটিক্যালি অ্যাগ্রি করি অথবা ক্রিটিক্যালি ডিসঅ্যাগ্রি করি। যেটা একটা সুন্দর বই আছে যেটার নাম হচ্ছে দে সে আই সে, এটা যদি তারা পড়ে তাহলে বুঝতে পারবে প্রসিজারটা কি, যে অন্যরা বলে আমিও বলি। তা আমি কিভাবে বলবো, আমাকে ইনফর্মড ওয়েতে বলতে হবে এবং বলবো কোনো একটা ইন্টারভেনশনের জন্য বলতে হবে। যে শুধুমাত্র বলার জন্য বলা সেটা কোনো রিসার্চ হবে না, মানে কোনো একটা পয়েন্ট থাকতে হবে যেটা হচ্ছে অন্যর যে ধারণা ওই ধারণাটাকে একটু হলেও চেঞ্জ করবে, একটু হলেও চ্যালেঞ্জ করবে, বা না হলেও কিছু একটা যুক্ত করবে। এই প্রসিজার সম্পর্কে তার একটা ভালো ধারণা তৈরি হবে। এবং এটা তৈরি হবে কখন, যখন নাকি অনেক রিসার্চ সে বেশি বেশি পড়বে। আমি অনুরোধ করব যারা নতুন গবেষণা করবেন তারা যেন প্রত্যেকেই তার নিজের ফিল্ডের যে আজকে বা এই মাসে সবচেয়ে ভালো পাবলিকেশনটা কি হয়েছে, সেটা বই হতে পারে, সেটা জার্নাল হতে পারে, আর আর্টিকেল হতে পারে। তো প্রতিদিনই না হলেও সপ্তাহে অন্তত নিজেকে একটা অ্যাসেসমেন্টের মধ্যে রাখা, যে আমি কি নতুন বইটা যেটা আমি জানি পাবলিশ হয়েছে সেটাকে একটু হলেও দেখেছি, বা নতুন আর্টিকেল যেটা আমার রিসার্চ এরিয়ার বা ইন্টারেস্টের সেটাকে আমি একটু দেখেছি। আনসারটা যদি না হয় তাহলে আমি বলবো যে তার প্রস্তুতিটা হচ্ছে না। হ্যাঁ, মানে এটা একটা অ্যাসিড টেস্টের মতো, যে কারণ কি যখন নাকি আপনি নলেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার দায়িত্ব অনেক বেশি, তখন কিন্তু আপনাকে জানতে হবে অন্যরা কী ক্রিয়েট করছে এবং ওই পার্সপেক্টিভে ওই সাপেক্ষে আপনি কী করতে পারেন। এই কনস্ট্যান্ট প্র্যাকটিসের মধ্যে থাকলে তার জন্য রিসার্চ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং পাশাপাশি যেটা হচ্ছে প্রস্তুতি যদি থাকে, প্রস্তুতির মধ্যে এখন রিসার্চটা যেটা হয়ে গেছে খুব ইন্টেন্স হয়ে গেছে, এটা হচ্ছে যে আমাদের কিছু অন্য ট্রেনিংও দরকার হচ্ছে। যেমন ডেটা কালেকশন আগে যেটা হতো, কিন্তু ডেটা অ্যানালিসিসে এখন অনেক বেশি গুরুত্ব, প্রযুক্তিগত সুবিধা আমরা যেমন পেয়েছি এই কারণে গুরুত্বটাও বেড়েছে। ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে তার নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে আমি কী টুলস ব্যবহার করি, আমি কোয়ালিটেটিভ ডেটার জন্য অ্যানালিসিস করার জন্য আমি কী টুল ব্যবহার করছি, কোয়ান্টিটেটিভের জন্য কী টুল ব্যবহার করছি, এবং এখানে আমার সক্ষমতা কতটুকু। সক্ষমতা যদি না থাকে তাহলে সেটা অন্তত একটা চেষ্টা থাকতে হবে এটা বাড়ানোর জন্য। তো এইভাবে যদি সে প্রস্তুতি নিয়ে নেয় এবং অবজার্ভ করে অন্যরা কী করছে, তাহলে কিন্তু তার কাজটা অনেক সহজ হবে। অনেকে যেমন মনে করে রিসার্চ করব কি না কি, হ্যাঁ, মানে এটা কিন্তু আমরা যেমন প্রতিদিন খাচ্ছি, ঘুমাচ্ছি, বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে কথা বলছি, এরকম যদি অন্য একটা কাজের মতোই আরেকটা কাজ তার হয়, এরকম যে একটু খোঁজ খবর রাখা, একটু চিন্তা করা এবং অন্য মানুষের সাথে একটু আলাদা হয়ে নিজের জন্য একটু সময় বের করে একটু ফোকাস করা, তাহলে আমার মনে হয় যে তার জন্য রিসার্চ করাটা অনেক বেশি সহজ মনে হবে। জি, খুব চমৎকার করে বলছিলেন স্যার। আমি একটু তথ্য যোগ করতে চাই, যেটা হচ্ছে আপনি বলছিলেন যে প্রশিক্ষণের ব্যাপারটা। যারা আমাদের এই পডকাস্টটা শুনছেন তাদেরকে বলতে চাই রিসার্চের জন্য অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে। আর সেজন্য কিন্তু ডেটাস্কেপ একটা নতুন প্রকল্প শুরু করেছে, যেটা হচ্ছে মারনেট, মনিটরিং ইভ্যালুয়েশন রিসার্চ নেটওয়ার্ক। এটা কিন্তু মারনেটের মাধ্যমে কিন্তু এটা তৈরি হচ্ছে, এবং যারা একেবারেই নতুন বা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। গবেষণার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে নিজের নামে কিছু পাবলিকেশন থাকা অত্যন্ত জরুরি। অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা, সঠিক দিক নির্দেশনা এবং একটি দক্ষ টিমের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। মারনেট দিচ্ছে দলগতভাবে পাবলিক হেলথ, নিউট্রিশন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন, লাইভলিহুড এবং এডুকেশন সহ 100টিরও বেশি থিম এবং সাব থিমে অথর এবং কো অথর হিসেবে গবেষণায় অংশগ্রহণের সুযোগ, যেখানে থাকছে মেটা অ্যানালাইসিস, লিটারেচার রিভিউ, কোয়েশ্চেনিয়ার ফরমেশন, ডেটা অ্যানালাইসিস, ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন এবং রেফারেন্সিং এর মতো 10,000 টাকার সমমূল্যের 5টি কম্প্রিহেন্সিভ ট্রেনিং। তাছাড়াও গবেষণার প্রতিটি ধাপে থাকছে নিয়মিত মেন্টরশিপ, যেখানে আপনাকে অভিজ্ঞ প্রশিক্ষক এবং গবেষক দ্বারা নিয়মিত হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও থাকছে মারনেটের ফ্রি মেম্বারশিপের সুযোগ, যা আপনাকে বাংলাদেশের বিভিন্ন গবেষক এবং নেটওয়ার্কের সাথে যুক্ত হতে সহায়তা করবে। আর সবচেয়ে বড় কথা, নির্বাচিত 5টি আন্তর্জাতিক জার্নালে রয়েছে ফ্রি পাবলিকেশনের সুযোগ। এছাড়া আপনার পছন্দ মতো আন্তর্জাতিক ইন্ডেক্স জার্নালে গবেষণা প্রকাশের সহায়তা তো থাকছে। তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন। তো স্যার, যে বিষয়টি আপনি সুন্দর করে এক্সপ্লেনেশন করছিলেন সেটা কিন্তু ডেটাস্কেপ মারনেটের মাধ্যমে করছে, অলরেডি শুরু করেছে। এটা আমার কাছে মনে হয় যে অনেক ধরনের রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশে আছে, অনেক অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু যাদের স্ট্রেংথ বেশি বা যাদের একটা গ্রাউন্ডে বা একদম ফিল্ড লেভেল একটা জায়গা তৈরি করা আছে, তাদের জন্য মনে হয় যে অনেক সহজ এই ধরনের বিষয়গুলোকে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার জন্য। স্যার, আপনার রিসার্চের ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলেন, রিসার্চের বিভিন্ন বিষয়গুলোর সাথে কথা বলছিলেন। আমি একটু জানতে চাই যে সব থেকে বেশি ইন্টারেস্ট কোন জায়গায় ফিল করেন, বা রিসার্চের
কোন জায়গাটাতে আপনি বেশি ইন্টারেস্ট ফিল করেন? খুব সুন্দর প্রশ্ন, আমার খুব পছন্দ হয়েছে প্রশ্নটা। কেন পছন্দ হয়েছে উত্তরটা শুনলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আমি যখন নাকি এই রিসার্চ করতে করতে দেখলাম এমন কিছু রিসার্চার আছে, তাদের আমি যদি একটা তুলনা দিয়ে বলি, যেমন আমাদের এখন সে একটা নতুন একটা প্ল্যানেট আবিষ্কার করলো। আচ্ছা, মানে এরকম যদি ভাবেন যে একজন রিসার্চার একটা প্ল্যানেট আবিষ্কার করলো, প্ল্যানেট আবিষ্কার করে আপনাকে ইনভাইট করলো যে আপনি সেই প্ল্যানেটে আসেন। তো এরকম একজন রিসার্চারের উদাহরণ দিয়েই বলি, তার নাম হচ্ছে জাসবির কে পুয়ার। তো জাসবির কে পুয়ার, তার একটা বইয়ের কথা বলি, বইটার নাম হচ্ছে টেররিস্ট অ্যাসেম্বলেজেস। তো ওই বইটার ভিতরে উনি দেখিয়েছেন যে পশ্চিমা বিশ্বের কতগুলো রাষ্ট্র কিভাবে সন্ত্রাসবাদকে উৎপাদন করছে এবং সন্ত্রাসবাদকে জিইয়ে রাখছে, কিন্তু ব্লেম করছে অন্যদেরকে। হ্যাঁ, এবং তার নানামুখী স্বার্থ তার রক্ষিত হচ্ছে, অস্ত্র ব্যবসা সে করতে পারছে এরকম। তো এরকম অনেক আই ওপেনিং কিছু রিসার্চার আছে যারা ধরেন আমাদের যে চিন্তার জটকে খুলে দিয়ে অন্য একটা কনসেপ্ট এমনভাবে ডেভেলপ করে যে ইট বিকামস পার্ট অফ ইউ, আপনার নিজেরই একটা অংশ হয়ে যায়। তো এইটাকে বলা হয় কাটিং এজ রিসার্চ। কাটিং এজ মানে কি, যে ধরেন ওভারল্যাপিং অনেকগুলো জায়গা আছে, আমি কোনো জায়গাটাকেই ঢুকে যাচ্ছি না, আমি জাস্ট এইজগুলোকে স্পর্শ করে করে আমি ভিন্ন আরেকটা জায়গায় চলে যাচ্ছি। ঠিক আছে, আমি যদি ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি যে কিছু সার্কেল আছে, যে সার্কেলের যে পেরিফেরিগুলো টাচ করে 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 আমি অন্য একটা জায়গায় তৈরি করছি এবং অন্য একটা সার্কেল এখানে আমি আবার তৈরি করছি এবং পরবর্তীতে সবাইকে ইনভাইট করছি যে দেখো যে হোয়াট আই হ্যাভ ক্রিয়েটেড, ইজন্ট ইট অ্যামেজিং। এই ধরনের যে রিসার্চ, এটা খুব ফ্যাসিনেটিং আমার কাছে এবং আমি সবসময় চেষ্টা করি, এবং এটা করতে গিয়ে দেখা গেছে আমার রিসার্চ পরবর্তীতে আবারও টার্ন করেছে এবং আমি এই কনস্ট্যান্ট টার্নিংটা আমি খুব এনজয় করি। যেমন কবিদের ক্ষেত্রে যেটা দেখা গেছে, অনেক কবি আছে যারা একই রকম কবিতা লিখেছে, এবং আবার অনেক কবি আছে, যেমন রবার্ট লওয়েলের কথা বলতে পারি, প্রতি 10 বছর পর পর সে নিজেকে চেঞ্জ করেছে। তার 10 বছর আগের কবিতা, 10 বছর পরের কবিতা, বা আরও 10 বছর পরের কবিতা, আমি কোনোটার সাথে কোনোটা আপনি মিল পাবেন না। তো আমি মনে করি যে যারা এই ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ পছন্দ করে তাদের এরকম হয়ে যায় যে দেখা যাচ্ছে যে তার রিসার্চে চলে আসতেছে এআই, তার রিসার্চে চলে আসতেছে ফিজিক্সের কোনো বিষয়, কিওস এন্ড কমপ্লেক্সিটি থিওরি। তার মানে কি আপনার যে গ্রাউন্ডের কথাটা বলছেন, এটা ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে বিভিন্ন ধরনের বিষয় বা বিভিন্ন বিষয়বস্তুর উপরে নির্ভর করে কি পরিবর্তিত হয়েছে? আমি ইন্টারডিসিপ্লিনারি বিষয়টা সবার বোঝার সুবিধার জন্য বলি। আমি ইন্টারডিসিপ্লিনারিকে 2 ভাগে ভাগ করি, একটা হলো হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল কোনটা? যেমন আমি যেহেতু হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে, যে সাহিত্য, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এরা হচ্ছে ফিলসফি, এরা হচ্ছে হরাইজন্টাল। কেন? তাদের রিসার্চের ফিলসফি হচ্ছে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং। আর যেটা সায়েন্স ডিসিপ্লিন, সেটা আমি ভার্টিক্যাল বলি। ভার্টিক্যালের ওদের ফিলসফি হচ্ছে পজিটিভিজম কি, যে তারা সেন্স অর্গান দিয়ে কোনো একটা ডেটা কালেক্ট করবে, ডেটা অ্যানালিসিস করবে, তারপর ল্যাবে টেস্ট করবে, প্রমাণ করবে যে এটা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে একটা সংক্ষেপে বললে যে পজিটিভিজম অ্যাটিটিউড। তো যখন নাকি পজিটিভিজম থেকে কিছুটা নিচ্ছি এবং এইখানে যে ক্রিটিক্যাল থিঙ্কিং ট্রেডিশন এখান থেকে নিচ্ছি এবং মার্চ করছি, তখন একটা এক্সাইটিং জিনিস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মানে আমি বলতে চাই এটা হচ্ছে আমার কাছে সর্বোচ্চ ধরনের ইন্টারডিসিপ্লিনারি, যেখানে নাকি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এই 2 অ্যাঙ্গেল থেকেই রিসার্চটা করা হবে। আর এমনিতেও অন্য রিসার্চ হতে পারে, সেটাও ইন্টারডিসিপ্লিনারি। যেমন ধরেন আমি সাহিত্য থেকে কিছু নিচ্ছি বা সোশিওলজি, অ্যানথ্রোপোলজি নিচ্ছি, বলতে এদের মধ্যে একটা ক্রস ডায়ালগ বা একটা কনভারসেশন, তো এটা একটা হরাইজন্টাল যে অ্যাঙ্গেলে বা হরাইজন্টাল ভাবে এটা হতে পারে, এটাও ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ফ্যাসিনেটিং ইন্টারডিসিপ্লিনারি হলো ওইটা যখন নাকি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যালের ইন্টারসেকশনে কোনো কাজ করা হবে। এবং আমি কনস্ট্যান্টলি চেষ্টা করছি, আমি যে রিসার্চ প্রজেক্টটা জমা দিব নেক্সটে, সেখানে কিন্তু এরকম একটা বিষয় আছে। যেমন আমি মেডিকেল হিউম্যানিটিজ নিয়ে কাজ করছি, মেডিকেল হিউম্যানিটিজের পাশাপাশি আমি দেখা যাচ্ছে যে স্পেশাল ক্রিটিসিজম, তো স্পেশাল ক্রিটিসিজম কিন্তু আবার সোশ্যাল সায়েন্সের যে হেনরি লেফেব ওনার আইডিয়া নিয়ে, বা ডরেন মেসি ওনার আইডিয়া নিয়ে কাজ করছি, আবার ওদিকে মেডিকেল হিউম্যানিটিজ স্কলারকে নিয়েও কাজ করছি। সো এইটাই হয়ে গেল আপনার একটা ইন্টারডিসিপ্লিনারি, আমি যে ইন্টারডিসিপ্লিনারি করতে চাই। তো দেখা যাচ্ছে যে একজন মানে আমার জার্নিটা যদি আমি খেয়াল করি, প্রথম হচ্ছে খুবই ট্র্যাডিশনাল, তারপর হচ্ছে যে একটু অফ ট্র্যাক কালচার স্টাডিজ, পরবর্তীতে হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। আমি এইভাবে 3টা পয়েন্ট দেখতে পাই। হচ্ছে ভীষণ ডাইভার্সিফাইড, কিছুটা ইনক্লুসিভ এবং অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু মানে আবর্তিত হচ্ছে। আরেকটা ব্যাপার আমি একটু জানতে চাই যে রিসার্চ ম্যাথোডোলজি যেগুলো আছে বা পদ্ধতিগত রিসার্চের জায়গা, সেক্ষেত্রে আপনি কি ধরনের পদ্ধতি বা কি ধরনের রিসার্চ মেথোডোলজি নিয়ে কাজ করেন?
আচ্ছা, বা আপনার রিসার্চগুলোতে বিগত যে রিসার্চগুলো হয়েছে সেখানে কি ধরনের মেথড ব্যবহার করেছেন? ব্যবহার করেছে, রাইট? আচ্ছা, রিসার্চ মেথডগুলো কিন্তু অনেকটা হচ্ছে, আমি যেটা বলি মানে ছাত্রদেরকে যেটা বলি বা স্টুডেন্টদেরকে বলি যে ডোন্ট ইনভেন্ট আ নিউ হুইল, যে নতুন করে চাকা আবিষ্কার করার দরকার নেই, কারণ চাকা আবিষ্কার করতে সময় লাগে। চাকা বলতে একটা মেটাফোর, চাকা বলতে রিসার্চ মেথডগুলো কিন্তু গিভেন বা অলরেডি এস্টাবলিশড। যেমন আমি কতগুলো রিসার্চ মেথডের নাম যদি বলতে চাই, যেমন ধরা যাক যে লিটারেচার দিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করেছিলাম, যে ওরা যেটা করে লিটারেচারে নিউ ক্রিটিক্যাল রিডিং বা ক্লোজ টেক্সচুয়াল অ্যানালিসিস। তো এখন আবার চলে আসছে প্রযুক্তির কারণে ডিস্ট্যান্ট রিডিং, মানে কম্পিউটেশনাল টেক্সচুয়াল অ্যানালিসিস, মানে টেক্সটকে অ্যানালিসিস করবে কিন্তু কম্পিউটারের প্রযুক্তির সাহায্যে, যেটাকে বলা হচ্ছে ডিস্ট্যান্ট রিডিং। তো আমি এই কথাগুলো কেন বলছি, যে নতুন গবেষকদের এই মেথডগুলোর নাম জানতে হবে। অনেক সময় ওরা নাম না জেনেই, কারণ প্রত্যেকটা মেথডে কিন্তু কিছু করণীয় স্টেপস নির্ধারণ করে দেয়, নাম না জানলে, স্টেপসগুলো না জানলে তারা ওই জিনিসটা বুঝতে পারবে না। এবং যেটা হচ্ছে যে আমি কী ধরনের রিসার্চ ব্যবহার করি, দেখা যাচ্ছে আমি যে ধরনের কাজ করি এখানে বহু বিচিত্র ধরনের বিষয় ব্যবহার করতে হয়। এখানে ক্রিটিক্যাল রিডিং করা হয়, আমি খুব বেশি ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস বা ভিজুয়াল ডিসকোর্স অ্যানালিসিস, এগুলো আমি খুব ব্যবহার করি। তারপরে আমি ব্যবহার করি এথনোগ্রাফি, ক্রিটিক্যাল এথনোগ্রাফি যখন নাকি ইভেন সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে যে কাজগুলো করা হয় এগুলো কিন্তু এথনোগ্রাফিক রিসার্চ। হ্যাঁ, যে মানুষ, কারণ এথনোগ্রাফি মনে করে যে নলেজ বইপত্রে নয়, নলেজ আছে মানুষ কি করছে, মানুষ কি ভাবছে, সেটা আমাকে জানতে হবে। তাহলে কি ওই যে প্রথাবদ্ধ যে ইন্টারটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনের যে জায়গাটা আছে, জি, সেটা কি ভিন্নতরভাবে ভাবার জায়গা কি তৈরি হচ্ছে কিনা? তৈরি হচ্ছে কি, মানে রিসার্চ মেথডগুলোর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ফিলোসফিক্যাল থট বেজ আছে। মেথড হচ্ছে স্টেপসগুলা, মেথডোলজি হচ্ছে প্রত্যেকটা রিসার্চ মেথডের ফিলোসফিটা। একদম। এথনোগ্রাফির ফিলোসফি হচ্ছে ফেনোমেনোলজি, আবার নিউ ক্রিটিক্যাল রিডিং যেটা বললাম এটার ফিলোসফি হচ্ছে লিবারাল হিউম্যানিজম। তো লিবারাল হিউম্যানিজম যেমন কিছু দিতে পারে, আবার ওইদিকে ফেনোমেনোলজিও কিছু দিতে পারে। এজন্য রিসার্চে সবচেয়ে আমি যেটা ব্যবহার, মানে যেটা আমি করি, দেখা যাচ্ছে যে দুই তিনটা রিসার্চ মেথড একসাথে অ্যাপ্লাই করা হয়ে যায়, যেটাকে আমরা ট্রেডিশনালি বলি মিক্সড মেথড, যে একটু ব্যবহার করছি ক্লোজ টেক্সচুয়াল রিডিং, আবার ডিসকোর্স অ্যানালিসিস, আবার দরকার হলে ক্রিটিক্যাল এথনোগ্রাফি, এভাবে চলছে আর কি। একটা ব্লেন্ডেড মুডের মধ্যে আছে, এক ধরনের ব্লেন্ডেড মুডে আসলে চলে আসে। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানার আমার আগ্রহ জাগছে। আমি মনে করি আমার যারা পডকাস্টে যারা দর্শক আছে তারা এই যে মাল্টি ডিসিপ্লিনারি যে জায়গাগুলো আপনি টাচ করছেন বা বলছেন, তো সেই জায়গায় যখন কাজ করছেন সেটা কি কখনো ডিস্ট্র্যাক্ট করে যে একটা থেকে আরেকটা কাজ এরকম? আচ্ছা, নাকি আরেকটু মানে স্পেসিফাই করতে যাই, নাকি এটা একটা নির্দিষ্ট সময়ান্তে এই কাজগুলো করার জন্য কোনো সুযোগ সুবিধা হচ্ছে কিনা? মানে এটা একেবারে ভেতরগত জায়গা থেকে। তো ধন্যবাদ, প্রশ্নটাও অনেক সুন্দর হয়েছে, সুন্দরের জন্য। যে আমি মনে করি কি, মানুষের জন্মই হচ্ছে ডিস্ট্র্যাক্টেড থাকার জন্য। আচ্ছা, খুবই চমৎকার। মানে কেন? কারণ হলো আমরা কিন্তু ডিস্ট্রাকশন পছন্দ করি। ডিস্ট্রাকশন কাকে বলছি? ডিস্ট্রাকশনটাও কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ, রাইট। যে ধরেন আপনি বলতে পারেন এঙ্গেজমেন্ট, আবার বলতে পারেন ডিস্ট্রাকশন। হ্যাঁ, আপনার মানে বেঁচে থাকার জন্য আমাদের যে কাজগুলো করতে হয় একজন রিসার্চারের, হ্যাঁ, যে সবার সাথে মেশা বা ঘর সংসার করা, এগুলোর পাশাপাশি তার যে সময়টা আছে সেজন্য সে কিন্তু এঙ্গেজ হয়েই থাকতে চাবে বা ডিস্ট্র্যাক্টেড হয়েই থাকতে চাবে। আর তখন যখন সে বুঝতে পারবে আমার যে ডিস্ট্র্যাকশনটা তৈরি হয়েছে এটা আমাকে এক ধরনের ডিসকভারির মধ্যে নিয়ে যাচ্ছে, বা আমি নতুন একটা কিছু আবিষ্কার করতে চাচ্ছি, বা নতুন একটা জ্ঞানের উৎপাদনের দিকে আমি চলে যাচ্ছি, ওই যে ফ্যাসিনেটিং যে মোমেন্টটা, এটা সে এত এনজয় করবে, সে কখনোই বলবে না যে আমি ডিস্ট্র্যাক্টেড, সে বলবে আমি ভেরি মাচ এঙ্গেজ, আমি হ্যাপি। তাহলে এটা আমরা বলতে পারি যে ধরেন যে একটা পেঁয়াজের যেমন লেয়ার থাকে অনেকগুলো, ধীরে ধীরে লেয়ারগুলো খুলতে একেবারে ভেতরে যে শ্বাস বা মূলটা থাকে এরকম একটা টেস্ট বের হয়ে আসে। তো রিসার্চের ক্ষেত্রে কি এরকম যে এই যে মাল্টিডিসিপ্লিনারি জায়গাগুলোকে টাচ করছেন, সে এক অন্য স্বাদ বের হয়ে আসছে? হ্যাঁ, পেঁয়াজের যে মেটাফোরটা এটা ঠিক আছে, কিন্তু এখানে যে ভেতরে কোনো কিছু আছে, পেঁয়াজের ব্যাপারটা কীরকম? পেঁয়াজ আপনি যদি খুলেন বা গোলাপের পাপড়ি যদি খুলেন একটা একটা করে, আপনি দেখলেন কিছুই নাই ভেতরে, হ্যাঁ, এমটি। তো এটা নিয়ে রিলকের একটা খুব সুন্দর এপিটাফ আছে, এবং এপিটাফটা আমি আবার অনুবাদও করেছি, যে গোলাপ, প্রিয় গোলাপ, কি তুমি ঢাকো, পাপড়ির ভাজে কেন এত যত্নে শূন্যতা রাখো। হ্যাঁ, তো আমি আরেকটু বড় কিন্তু বলছি না, এই যে পাপড়ির ভাজে গোলাপ শূন্যতা রাখছে, গোলাপের প্রতি আমাদের যে ভালোবাসা, আমরা যদি দেখতে চাই যে আসলে কেন ভালোবাসা, আমরা যদি পাপড়ি একটা একটা করে খুলে দেখি আমরা কিছুই পাবো না, কিন্তু তার যে বিন্যাস, তার যে কালার, তার যে ভাইব্র্যান্ট একটা প্রেজেন্স, এটা আমাদের আকর্ষণ করে। নলেজের ক্ষেত্রেও তাই। নলেজের ক্ষেত্রে এরকম না যে আমি একটা
ইয়ে করবো, তারপরে ভেতরে কোনো কিছু একটা পাবো, এরকম বিষয়টা আমি এভাবে দেখি না। আমি মনে করি যে এই যে সংস্পর্শ, যে একটা পিটাল আরেকটা পিটাল কানেক্টেড গোলাপের ক্ষেত্রে, হ্যাঁ, এবং এই যে বিন্যাসটা, এটাকে অবজার্ভ করা এবং একটা জ্ঞান কিভাবে তৈরি হচ্ছে, কাকেই বা জ্ঞান বলি, এটা নিয়েও কি রিসার্চারকে অনেক বেশি সচেতন হতে হবে। যেমন অনেকে বলে যে জ্ঞান কিন্তু এক ধরনের, মানে টু নো সামথিং ইজ টু কিল ইট, টু রুইন ইট। এই যে কথাটা বললাম যে কোনো কিছু জানা মানে তাকে ধ্বংস করে ফেলা, হ্যাঁ, তো এটাও কিন্তু একটা মানে ভাববার বিষয় যে এটার মানেটা কী। যেমন ধরেন কলম্বাস যখন নাকি প্রথম ইন্ডিজিনাস পিপলের সংস্পর্শে আসলো, কে কাকে জানছে? ইউরোপ কিন্তু বলছে যে কলম্বাস ওদেরকে জানছে, ওদের পার্সপেক্টিভটা কিন্তু নাই। মানে ওইখানকার যে আদিবাসীরা, তারা যেমন কলম্বাস যখন আসলো তখন কিন্তু তাকে কলম্বাসের যে বড় বড় অস্ত্র, এগুলো তারা জানতো না কী জিনিস। তারা খুব আগ্রহের বসে ধরতে গেল এবং হাত কেটে গেল, হ্যাঁ, তার হাত কেটে গেল যে তারা তো এটা জানে না। এবং কলম্বাসের জন্য তারা অনেক গিফট নিয়ে আসলো, পাখি, মালা, অর্নামেন্টস, অনেক কিছু নিয়ে আসলো। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে দুইটা হচ্ছে সম্পূর্ণ দুইটা ভিন্ন পার্সপেক্টিভ। তার জানা একরকম, এদের জানা বোঝা আরেক রকম। তো নলেজ এটা এজন্য আমাদেরকে অনেক ক্রিটিক্যালও হতে হয়। যেমন ধরেন আমাদের দেশে উন্নয়ন যেটা হয়, আমরা কিন্তু উন্নয়নের যে কিছু মডেল ফলো করি, যে পাশ্চাত্যের যে উন্নয়ন, এবং এই কনটেক্সটে আমরা এটাকে ফিট করার চেষ্টা করি, তখন দেখা যায় যে এটা আমাদের কার্যকর হয় না। এই জন্য কনটেক্সচুয়াল নলেজ, আমি শুরুতেই বলেছি যে নলেজটা হতে হবে আমার সমাজের জন্য কার্যকর কিনা, সেটা নিতে পারছি কিনা। এই ধরনের নলেজ যদি হয় তাহলে আমাদের সেটা একটা সুষম উন্নয়নের দিকে বা প্রকৃত উন্নয়নের দিকে আমরা যেতে পারবো। তো এই জন্য আমার মনে হয় যে ইন্টারডিসিপ্লিনারিটির একটা সুবিধা হচ্ছে কি, আমি অনেকগুলো পার্সপেক্টিভ থেকে কোনো একটা জিনিসকে বুঝতে চাচ্ছি বা বুঝতে পারছি, এবং সেই সুবিধাটা আমাকে দিচ্ছে, এবং পরবর্তীতে ওইটাই আমাকে ওই যে কার্যকর যে গবেষণা বলতে আমি যা বুঝি, যে তোমার সমাজ এই জিনিসটা নিতে পারছে কিনা, ব্যবহার করতে পারছে কিনা, সমাজে এটা কাজে লাগছে কিনা, সেটা করাটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে তথ্য বিশ্লেষণ করার জন্য কি কি ধরনের টুলস ব্যবহার করেন আপনি, বা যারা নতুন করতে চাচ্ছে তাদের জন্য কোনো সাজেশন থাকলে। আচ্ছা, তো ডেটা অ্যানালিসিসের জন্য প্রথমত টুলস ব্যবহার করার আগে আমি একটু বলি, যেটা হচ্ছে আমি আর ছাত্রদেরকেও ওইভাবে আমি শিখাই যে পরিসংখ্যানের কিছু বেসিক ট্রেনিং দরকার। পরিসংখ্যানের ফান্ডামেন্টাল নলেজটা থাকলে তার টুলস ব্যবহার করে সে যখন বুঝতে পারবে যে টুলসটা তাকে কীভাবে হেল্প করছে, নাহলে কিন্তু টুলসের মজা পেয়ে যাবে কিন্তু সে বুঝবে না যে আসলে কোথা থেকে কী হলো। তো এই জন্য আমি মনে করি যে কিছুটা পরিসংখ্যানের প্রাথমিক জ্ঞান নিয়ে তারপরে যদি টুলসটা ব্যবহার করে তো ভালো। তো আমি পার্সোনালি যেটা ব্যবহার করি, আমার তো কোয়ালিটেটিভ ডেটার জন্য আমি ইনভিভো ব্যবহার করি, আর কোয়ান্টিটেটিভ ডেটার জন্য আর ব্যবহার করি। দীর্ঘ সময়ের রিসার্চের কাজ এবং অনেক অনেক পাবলিকেশন, অনেক প্রজেক্ট আপনি করেছেন। আপনার যে রিসার্চগুলো করেছেন সেই রিসার্চগুলো কি সোসাইটিতে কন্ট্রিবিউশন করেছে একদম পার্টিকুলার জায়গা থেকে? জি, আমার আসলে দুই ধরনের রিসার্চ, একটা হচ্ছে একাডেমিক রিসার্চ, একটা হলো সোশ্যাল ডেভেলপমেন্ট রিসার্চ। সোশ্যাল ডেভেলপমেন্ট রিসার্চ যে কন্ট্রিবিউট করেছে বা করছে সেটা তো স্পষ্টতই বুঝতে পারি। যেমন একটা উদাহরণ দিই, যে বাংলাদেশে এটাও কিন্তু আপনি আমার ট্রেসটা পাবেন রিসার্চের, যে ডিসএবিলিটির সমস্যায় যারা ভুগছেন, ডিসেবল পিপল যারা, তারা যে ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহার করেন, তো অ্যাসিস্টিভ ডিভাইসগুলো তারা ব্যবহার করছে, অনেকগুলো আছে ইম্পোর্টেড, হ্যাঁ, তো এইগুলো তারা কিভাবে ব্যবহার করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কী ধরনের প্রবলেম ফেস করছে, এটা তাদের জন্য এফিশিয়েন্ট কিনা, বা যে সমস্যা ফেস করেন তখন এটা সমাধানের জন্য তারা কী ধরনের সহায়তা পান, এই ধরনের রিসার্চ যখন করি তখন কোনো একটা সরকারি প্রতিষ্ঠানকে যখন জমা দেওয়া হয়, অবশ্যই সরকারের পরিকল্পনা থাকে, এই জন্য তারা এই ধরনের রিসার্চ করে। তো আমার সৌভাগ্যক্রমে এই ধরনের রিসার্চ করার সুযোগ হয়েছিল। বা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিয়ে যখন রিসার্চ করি তখন আমি জানি যে এই জ্ঞানটা কীভাবে কোনো একটা প্রজেক্টকে বা প্রজেক্টের যারা এই প্রজেক্টটা ইনিশিয়েট করেছেন তাদেরকে কীভাবে হেল্প করবে, আবার প্রান্তিক মানুষ কীভাবে বেনিফিটেড হবে। যেমন আমি একটা রিসার্চের কথা আমি মানে প্রায়শই আমি সব জায়গায় বলি, যেমন ধরা যাক যে দৌলতদিয়ায় একটা রিসার্চ ছিল, যেটা হচ্ছে যে প্রস্টিটিউটদের যে চিলড্রেন, তাদেরকে ঘিরে প্রজেক্ট ছিল, তাদের ভোকেশনাল ট্রেনিং, তাদের এডুকেশন। যখন এই ধরনের কাজগুলো করি তখন আমার কাছে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে যাই। ইমোশনাল এই কারণে হই, তখন আমি বুঝতে পারি, যেমন দৌলতদিয়ার একটা অভিজ্ঞতা আমি বলি, যখন একটা স্কুলে ঢুকলাম, 6 থেকে 7 বছরের বাচ্চা, তারা আমাকে দেখেই আসসালামু আলাইকুম স্যার বলে যখন চিৎকার করে ওঠে, বা যখন কোনো রাইমস পড়ে, কবিতা পড়ে আমার জন্য, তখন আমি বুঝতে পারি যে আমাদের কাজটা তাদের একটু হলেও সহায়তা করবে, যে একটা প্রজেক্ট আরও 5 বছর রান করবে কিনা আমাদের রিপোর্টের উপরে অনেক সময় নির্ভর করে, যেটাকে আমরা বলি মিড লাইন
ইভালুয়েশন। হ্যাঁ, তো এই ধরনের কাজ যখন করি তখন বুঝতে পারি যে না, এটা আসলে কাজে লাগছে। আর একাডেমিক রিসার্চ, আমাদের রিসার্চ ট্র্যাডিশনটা আগেই বলে নিয়েছি যে ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের পজিটিভ রিসার্চ নয়। তো এইটার মূল এটা হচ্ছে, আমাদের কাজটা হচ্ছে কি, যে এটা অনেকটা জোকের মতো শোনাবে যে পজিটিভিস্ট রিসার্চ বলা হচ্ছে দে প্রোভাইড সলিউশন, আর হিউম্যানিটি সোশ্যাল সায়েন্স উই প্রবলেমেটাইজ থিংস। প্রবলেমেটাইজ থিংস। তো প্রবলেমেটাইজ থিংস এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ট্র্যাডিশন যখন এই ধরনের কাজগুলো হয়, তখন দেখা যাচ্ছে যে সরাসরি আমি আজকে একটা রিসার্চ করলাম যে 5 মাস পরে 6 মাস পরে কেউ একজন বেনিফিটেড হয়ে গেলো, এটা আমি চোখে দেখতে পাবো না, সেটা আমি জানি। কিন্তু মানুষের ধারণার, আসলে সব কিছু কিন্তু মানুষের ধারণা বা মানুষের জ্ঞান, এটাই হচ্ছে মানুষকে অন্যান্য সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো ওই ধারণার পরিবর্তন বা নতুন জ্ঞানের নির্মাণের ক্ষেত্রে যখন আমি বুঝতে পারি যে না, আমি এটা কন্ট্রিবিউট করেছি, তখন আমি ওইটা আশা করি না যে 5 মাস পরে এটা বেনিফিট পাবো। এটা একটা ওভারঅল একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা হয়তো অনেক স্লো, কিন্তু সেটা আবার ওই ইম্প্যাক্ট ফেলার কোয়ালিটির কারণেই এটা স্লো। এবং দ্রুত করলে কিন্তু এটা হবে না, এটা স্লো। যে কোনো জিনিস এস্টাবলিশ হতে গেলে এটা স্লো অ্যান্ড স্টিডি হতে হবে, এবং দীর্ঘদিন ধরে ওটা নিয়ে করলে। তো আমার এই দুই ধরনের রিসার্চের টাইম স্প্যানটা, মানে এটার যে বেনিফিট পাচ্ছে কিনা, এটা দেখার সময়কালটা বা ব্যাপ্তিটা ভিন্ন, এটা আমি জানি। তবে দুই ধরনের রিসার্চে কাজ করছে। যেমন এখানে এক্ষেত্রে একটা রিসার্চের উদাহরণ যদি দেই, যেমন আমার একটা পেপার আছে, এটা অনেক সাইটের পেপার, যে হোয়াইট গেজ সেভিং ব্রাউন কুয়ার্স। এটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে কি, যে এইখানকার জনগণ, মানে যারা নাকি LGBTIQ পিপল, তারা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, এবং যখন অ্যাসাইলাম যারা চাইতে যায় তখন তারা কী ধরনের প্রবলেম মানে মধ্যে পড়ে, এবং এইটা আবার এখানকার কোয়ার পিপল, তারা ওই প্রবলেম থেকে বের হয়ে যাওয়ার জন্য এক ধরনের ইসলামোফোবিক ডিসকোর্স তারা অজান্তেই তৈরি করে ফেলছে। তো আমি হয়তো মানে বোঝাতে পারলাম কিনা জানি না, তবে এইটা যখন বুঝতে পারি যে এই যে তারা অজান্তেই ইসলামোফোবিক ডিসকোর্স তৈরি করে ফেলছে, যেটা ওয়েস্ট বসে আছে এই ধরনের ডিসকোর্স পাওয়ার জন্য, হ্যাঁ, যে ইসলামোফোবিয়াকে তারা সারা পৃথিবীতে তারা এক ধরনের প্রচার করে। তো ইসলামোফোবিয়া মানে হচ্ছে যে আমরা আমাদের মতো দেশগুলোতে তারা হচ্ছে যে ওরিয়েন্টালিস্ট ডিসকোর্সে যেটা হয় যে বারবারিক, বা এটা হচ্ছে যে আমরা হচ্ছে কম প্রগতিশীল, সেই জিনিসটা তারা উৎপাদন করে ফেলছে। তো এই জিনিসটা ধরা, এটা মনে করি একটা গুরুত্বপূর্ণ কাজ। বা ধরেন সাহিত্যের ভাষায়, সাহিত্যের ক্ষেত্রে যদি বলি, এখানে আমরা একটা টার্ম ব্যবহার করি নেটিভ এজেন্ট। যেমন মনিকা আলী বা অন্য অনেকে নভেলিস্ট আছে, আজহার নাফিসি ইরানের, তারা করে কি, তারা একটা ফিকশন লেখে, ফিকশনটা এমনভাবেই লেখে যাতে করে তাদের কান্ট্রিটাকে ওয়েস্টের পছন্দ অনুসারে চিত্রিত করা হচ্ছে। তো এটা দেখা যাচ্ছে ওয়েস্ট বেনিফিটেড হচ্ছে, সে নিজে পার্সোনালি বেনিফিটেড হচ্ছে, কিন্তু আমাদের কাজটা হচ্ছে এটা ধরিয়ে দেওয়া। তখন আমি মনে করি যে এই ধরনের কাজটা গুরুত্বপূর্ণ, যে কে রিসার্চের নামে কি করছে, ফিকশন লেখার নামে কি করছে, সে যখন ধরিয়ে দেওয়া হয়, আমি ফিল করি যে আমি ধরিয়ে দিতে পারছি বা বোঝাতে পারছি, তখন মনে করি যে এটা একটা ভিন্ন আরেক ধরনের বেনিফিট সমাজ পেয়ে যায়। তখন মানুষ অ্যাওয়্যার হতে পারে, হ্যাঁ, যে এই জিনিসটা হচ্ছে, যেটা কারোর জন্য হার্মফুল। হার্মফুল যদি হয় সেটা তো অবশ্যই অ্যাওয়ারনেস সেখানে তৈরি করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তার মানে হচ্ছে ইম্প্যাক্টগুলো সময় আনতে একটা জায়গা তৈরি করে, যেমন দীর্ঘমেয়াদী হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, একটা পাইলটিং এর মতো, বা একটা টাইম ডিউরেশন ধরে ধরে কাজগুলো হচ্ছে। জি, হতে পারে। একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, যারা রিসার্চ করেন, রিসার্চার আছেন, সেটা ফ্রিল্যান্স হতে পারে, একাডেমিক রিসার্চার হতে পারে, তাদের অবস্ট্রাকলগুলো কি কি? বা আপনি ব্যক্তি জীবনে দীর্ঘ সময় ধরে অধ্যাপনা করছেন, কাজ করছেন দেশের বাইরে দেশে, অ্যাজ এ রিসার্চার হিসেবে আপনি কি কি ধরনের অবস্ট্রাকলগুলো ফেস করেছেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আমি বলবো গাইডেন্সের অভাব। নতুন গবেষকদের গাইডেন্সটা খুব তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমাদের দেশে রিসার্চ অ্যাজ এ প্র্যাকটিস খুব বেশি ভ্যালু যে দেয় মানুষ, এটা আমার মনে হয় নাই। হ্যাঁ, চেষ্টা করছে, নতুনভাবে কিছু ইনিশিয়েটিভ তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও এখন দেখা যাচ্ছে যে যারা গাইড করবে, দেখা যাচ্ছে যে তাদের একটা কি বলবো, যে ওই যথাযথ ইনসাইট বা ট্রেনিং, এখানে কিছু ঘাটতি আছে, এবং কিছু এর জন্য ভ্রান্তিও ছড়ায়। যেমন একটা, আমি যেটা অনেক সময় ক্লাসেও বলি, যে 9 out of 10 পিপল ডোন্ট নো হাউ টু রাইট লিটারেচার রিভিউ, বা 9 out of 10 পিপল নো হাউ টু রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট। কিন্তু এটা কিন্তু খুব সহজ, তাকে ধরিয়ে দিলেই যে 6টা-7টা স্টেপস আছে, এগুলো যদি করো তাহলে তোমার অ্যাবস্ট্রাক্টটা এই যে রিজেক্টেড হবে না। মানে একটা হয় না যে একটা দিলাম, দেখা যাচ্ছে যে রিজেক্টেড হয়ে আছে, এই রিজেক্টেড হতে হতে ওদের মধ্যে একটা হতাশা তৈরি হতে পারে। ওই জায়গাটা আমার কষ্ট লাগে আর কি, যে একটা জার্নালে জমা দিলেও মানে খাটাখাটনি করে, কিন্তু তাকে একটু ধরিয়ে দিলে তার ওইটা অ্যাকসেপ্টেড হয়ে যেত, কিন্তু তার অ্যাকসেপ্টেড হচ্ছে না। তো আমি অ্যাকসেপ্টেন্সের উপরে যে মানে সাফল্য ব্যর্থতা আমি ফেলে দিচ্ছি, এত গ্রসলিও আমি নিচ্ছি না। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে গাইডেন্সের একটা অভাব রয়েছে, তারপরে রিসোর্সের অভাব রয়েছে।
রিসোর্সের অভাব কি রয়েছে। পাবলিক ইউনিভার্সিটিগুলো আমি মনে করবো যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা সিদ্ধান্ত নেন তাদেরকে আরও একটু সচেতন হতে হবে, এই গবেষণা খাতে বরাদ্দটা বাড়াতে হবে, বরাদ্দটা কোথাও কাজে লাগছে সেটা খেয়াল রাখতে হবে। যেমন বরাদ্দটা কোথায় আমরা চাই, যেমন আমি ইউএসএতে 8 বছর ছিলাম, আমার যদি কোনো বই দরকার হতো এমনও হয়েছে যে ভারত থেকে বই এনে আমাকে দেওয়া হচ্ছে, আমি বসে আছি আমেরিকায়, কারণ ওখানে কোনো বইটা নাই, বা ইউরোপের একটা কান্ট্রি থেকে বই এনে আমাকে দেওয়া হচ্ছে, আমার শুধু বলতে হবে যে এই বইটা আমি চাই। ওদের একটা সিস্টেম আছে ইন্টার লাইব্রেরি লোন, এবং এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, মানে ইউরোপ আমেরিকা, ঠিক আছে, এক্সচেঞ্জ। তার মানে দেখেন পৃথিবীর যে প্রান্তেই একটা রিসোর্স একজন গবেষকের দরকার, সেটাকে তারা কতটা গুরুত্ব দিচ্ছে। তার মানে তাদের রিসার্চ লজিস্টিক্সের যে ব্যাপারটা আছে এটা খুবই স্ট্রংলি তারা মেনটেন, আন্ডারস্ট্যান্ডিং, ফান্ডিং, লজিস্টিক্স বলেন, সব কিছু তাদের খুবই স্ট্রং। এ কারণেই কিন্তু তাদের নতুন নতুন আবিষ্কার, রিসার্চের যে ফান্ড, গ্র্যান্ট, এগুলো অনেক ধরনের বেশি। আমাদের দেশে আমি মনে করি যে এই রিসোর্সটাকে যদি ঠিক করা যায়, আমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে একটু প্রশংসা করব। এটা হচ্ছে যে তারা, আমি শুনেছি আর কি আমার কলিগদের কাছে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, তারা এই ধরনের সমস্যা ফেস করেন না, বা তারা যদি কোনো একটা গবেষণা প্রজেক্টের জন্য কোনো অনুদান চান, তারা ওনারা পেয়ে যান, বা একটা ল্যাবে কোনো একটা ইকুইপমেন্টস দরকার বা কোনো একটা কেমিক্যাল দরকার, তারা যদি বলেন, কনভিন্স করতে পারেন অথরিটিকে, অথরিটি কিন্তু মুক্ত হস্তে সেটা দিয়ে দেন। মুক্ত হস্তে বলতে আমরা এরকম না যে কাটছাট করছি বা কেন লাগবে, বিন্দুমাত্রও তারা এই ধরনের কোনো কিছু ফেস করেন না। তো এক্ষেত্রে আমি মনে করি যে নতুন গবেষকদের চ্যালেঞ্জটা হচ্ছে তাহলে গাইডেন্সের, রিসোর্সের, এবং আমি বলবো প্র্যাকটিসেরও। প্র্যাকটিস কেন? কারণ সে দেখতে পাচ্ছে না যে তার আশেপাশে যারা আছে তারা রিসার্চ করছে, ফান্ড পাচ্ছে, গ্র্যান্ট পাচ্ছে, একেবারেই দেখতে পাচ্ছে না তা না, কিন্তু খুব দুষ্কর হয়ে গেছে, মানে খুব কালে ভদ্রে দেখা যাচ্ছে অমুক ডিপার্টমেন্টের অমুক অমুক শিক্ষক। ব্যাপারটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না, যদি আমরা এটাকে স্বাভাবিক মনে হয় যে আমার বিভাগের দেখা যাচ্ছে অমুক অমুক, হ্যাঁ, যে সায়েন্সের বা এই ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারা খুব রিসার্চ করছে, তাদের সাইটেশন ম্যাট্রিক্স ভালো, হ্যাঁ, এই সেই ভালো, এরকম হওয়ার কথা ছিল না। যেটা হওয়ার কথা ছিল, একটা বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগ, সকল শিক্ষকই সমানভাবে তারা নিয়োজিত থাকবে, কারো হয়তো কম বেশি হবে পাবলিকেশন, কিন্তু রিসোর্স, গাইডেন্স, ফাইন্ডিংস, প্র্যাকটিস, এই সমস্ত জায়গায় তারা করবে। এখন যারা ভালো করছে, আমি বলবো যে তারা ব্যক্তি উদ্যোগেই তারা ভালো করছে, প্রতিষ্ঠান থেকে তারা কমই সহায়তা পাচ্ছে। তো প্রাতিষ্ঠানিক উদ্যোগের একটা বিশাল বড় ভূমিকা আছে, কারণ যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন, সেটা রিসার্চ ফার্ম হোক বা অর্গানাইজেশন হোক বা বিশ্ববিদ্যালয় হোক, সেক্ষেত্রে তাদের পৃষ্ঠপোষকতা বা প্রণোদনার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যেটা হচ্ছে যে আপনি বলছিলেন প্রথম দিকে যে নলেজ ক্রিয়েট করে দেওয়ার জায়গা, তারপর হচ্ছে যে সাপোর্ট দেওয়ার জায়গা বা লজিস্টিক্সের জায়গা, আপনার যেহেতু দেশের বাইরে এবং দেশে দুই জায়গায় অভিজ্ঞতা আছে, সে জায়গা থেকে আমি একটু সম্পূরক জায়গায় যেতে চাই, যে গ্রান্টের ব্যাপার, রিসার্চ গ্রান্ট, এটা আমি আলাদা করেই একটু জানতে চাচ্ছিলাম। যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে পৃষ্ঠপোষকতার অভাব আছে, আবার এটাও ঠিক যে একটা প্রপার প্রসিজারে যদি আমরা যাই তাহলে গ্রান্ট কিন্তু পাওয়া ইজিও হয় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে গ্রান্টের ক্ষেত্রে আমাদের দেশের সীমাবদ্ধতাটা কোন জায়গায়, এবং যারা নতুন রিসার্চার আছেন, যারা গ্রান্ট চাচ্ছেন, তাদের আসলে কি ধরনের ইনিশিয়েটিভটা নেওয়া দরকার? অনেক ধন্যবাদ, প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণে আমাদের গ্রান্টগুলো কীভাবে আসে বিশ্ববিদ্যালয়গুলোতে, দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক কোনো একটা ফান্ড করলো, বা অন্য একটা প্রতিষ্ঠান, IMF কোনো একটা বড় ফান্ড নিয়ে আসলো। তো যখন নাকি কেউ কোনো ফান্ড দেয়, তখন কিন্তু তাদের ফিলোসফি অনুসারে ওই জিনিসটা চালিত হয়। শুরুতে আমরা বলছিলাম, মনে আছে কিনা, যে কোনো রিসার্চের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমার দেশের মানুষ কীভাবে বেনিফিটেড হচ্ছে, বা আমার সমাজে এই জিনিসটা টেকসই হচ্ছে কিনা, এফিশিয়েন্ট হচ্ছে কিনা। কিন্তু মানে এমনিতে বলা হয়ে থাকে না, এটাও তো এক ধরনের রিসার্চ, সেই, কিন্তু আমার মনে হয় যে ওই ম্যাচিংটা ঠিক মতো হচ্ছে না। তো গ্রান্টের ক্ষেত্রে যেটা হয় যে রাষ্ট্রের যদি একটা ভিশন থাকে, রাদার দ্যান অন্য একটা প্রতিষ্ঠান, IMF বা ওয়ার্ল্ড ব্যাংক কবে আমাকে ফান্ড দিবে, তখন আমি এই ফান্ডটা ডিস্ট্রিবিউট করব, এইটা যদি আপনার মাইন্ডসেট থাকে তাহলে কিন্তু হবে না। আপনার তো একটা হলিস্টিক একটা পলিসি থাকবে যে আমার দেশ, আমার গবেষক, যেমন অনেক সরকারের পলিসি আছে। আপনি চায়নার দিকে তাকান, চায়না কি করে, তার যে ভালো রিসার্চার তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমেরিকায় পাঠায়, আমেরিকায় পাঠানোর ফলে ওদেরকে আবার চায়নাতে নিয়ে আসে। এই যে বিষয়টা, আপনি ভারতের দিকে তাকান, ভারতে আমার অনেক কলিগ আছে, আমি PhD শেষ করার পর আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা সায়েন্টিস্ট, যে অনেকেই তো মাইক্রোসফট, হ্যাঁ, IBM, এগুলো তো করছে, জব নিচ্ছে, অ্যামাজনের জব নিচ্ছে, তুমি কি করবা? তখন বলছে না, আমি তো ভারতে ফিরে যাব, ইন্ডিয়ায় ফিরে যাব, সে পশ্চিমবঙ্গের। আচ্ছা, কেন? বলছে নো ডিফারেন্স, মানে ওখানে সে যে স্যালারি পাবে, ওখানে যে ফান্ড পাবে, ওখানে যে গ্রান্ট পাবে, আর আমেরিকায় বসে যে পাবে, একই রকম। বাড়তি জিনিস হচ্ছে যে সে তার নিজের দেশে থাকতে পারছে, নিজের দেশে মানুষের সাথে থাকতে পারছে। তো বাংলাদেশে এরকম হলে খুব ভালো হয়। আমরা যে জিনিসটা দেখি, আমাদের প্যাটার্ন হয়ে গেছে যে ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে, যেমন বুয়েট
বা ডুয়েট, হ্যাঁ, বা প্রযুক্তির কথা যদি বলি এরা, আর হচ্ছে অন্যান্য সাবজেক্টও, হ্যাঁ, যে পাবলিক হেলথ বা যারা ভালো করছে আছে, তারা কি করছে, তারা এখান থেকে তারা অনার্স করছে, মাস্টার্স করছে, ওইখানে গিয়ে আবার সেকেন্ড মাস্টার্স পিএইচডি করছে, কিন্তু তারা আবার ওখানে সেটেল করছে, কারণ সে খুব ভালো মতো জানে তার নলেজটা অ্যাপ্লিকেশন করার মতো গ্রাউন্ডটা এই দেশ তাকে দিতে পারবে না। এরকম না যে অনেকে ভেবে থাকে এরকম না যে টাকার জন্য করছে, বাট নট টাকার জন্য সবাই করছে বা টাকার জন্য করছে এরকম না। সে ভাবছে যে প্রত্যেকেরই তো একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে, যে আমার যখন নাকি তার নলেজটা আসলো, স্কিলটা আসলো, রিসোর্সেস পাচ্ছে, সব কিছু পাচ্ছে, তখন সে চিন্তা করে যে আমি যদি এখানে গবেষণা করি তাহলে আমি কি পাচ্ছি, আর এখানে পরিবেশটা কী। তো এবং দেখা যাচ্ছে যে ওই রাষ্ট্র বেনিফিটেড হচ্ছে, হ্যাঁ, যেটা বাংলাদেশ হতে পারতো। বাংলাদেশ সরকারের আমি মনে করি রিসার্চ নিয়েই একটা বড় ধরনের পলিসি থাকা উচিত। আমাদের তো দেখা যাচ্ছে যে আমাদের সরকার তো শিক্ষকদের বেতন কাঠামোই 2015 সালের পরে আর কোনো পরিবর্তন আনে নাই। তো এখানে ইনফ্লেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, তো এখানে এক ধরনের উদাসীনতা আমি বলবো, অবহেলা বলবো। এবং রিসেন্টলি জুলাই মুভমেন্টের আগে এই ধরনের একটা আন্দোলন দানা বেঁধে উঠেছিল, শেখ হাসিনাকে চাওয়া হয়েছিল শিক্ষকদের, তো উনি ওইটাকে ভালোভাবে ট্রিট করেন নাই। কেন ট্রিট করেন নাই? তো হচ্ছে কি, যে শিক্ষকদেরকে মনে করা হয় যে তারা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই পার্সপেক্টিভে ভিউটা যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু এই নলেজ ক্রিয়েশন থেকে সমাজ যে উপযোগটা পেত, ভ্যালুটা পেত, সেটা কখনোই পাবে না। আমি মনে করি সবাইকেই এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করা উচিত, যে কীভাবে আমাদের শিক্ষা গবেষণার পরিবেশটাকে আরও বেশি অ্যাকাউন্টেবিলিটি থাকবে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আপনি তখন করবেন যখন নাকি আপনি রিসোর্সটা দিবেন, তারপর আপনি নানা ধরনের মেজার, পারফরমেন্স ইন্ডেক্স এগুলোই করেন। কিন্তু আগে থেকেই যদি আপনি কোনো কিছু না দিয়ে থাকেন এবং তারপরে যে আশা করেন যে না এখানে কিছু একটা হবে, তাহলে তো হবে না। আপনার ভালো ফল পেতে হলে আপনাকে ভালো পরিবেশ করতে হবে, হ্যাঁ, ভালো পরিবেশ তৈরি করতে হবে। তো একটা আরেকটার উপরে নির্ভরশীল, এটা আমার কাছে মনে হয়। একটা সামগ্রিক চিত্র যেটা মনে হচ্ছে যে আপনার কথা শুনে, যেটা হচ্ছে এক ধরনের সমন্বয়হীনতারও অভাব আছে এবং সদিচ্ছারও অভাব আছে। সেই জায়গাগুলো যদি দূর করা যায় তাহলে মনে হয় যে ভালো কিছু সম্ভব। তার মধ্যেও যে হচ্ছে না এরকম কিছু না, হচ্ছে। এবং পরিবর্তিত পরিস্থিতি, সামাজিক, রাজনৈতিক নানান কারণেই কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। একটা বিষয় একটু আমার জানার আগ্রহ জাগছে, যেহেতু আপনি বাইরে ছিলেন, যে ওখানকার রিসার্চের পদ্ধতিগত জায়গা এবং আমাদের এখানকার যে রিসার্চের পদ্ধতিগত জায়গাগুলো আছে, সেটার বৈসাদৃশ্য বা সাদৃশ্যের জায়গা কতটুকু? আচ্ছা, এখন একটু বলি যে রিসার্চ কিন্তু যে নলেজ ট্রেডিশনকে আমরা ফলো করি, ইউরোসেন্ট্রিক নলেজ, মানে ওয়েস্টার্ন ফিলসফি, ওখান থেকে তো রিসার্চের মেথড কিন্তু সব জায়গায় একই। আচ্ছা, মানে বাংলাদেশে বসে যে রিসার্চ করছে বা ইউএসএতে বসে সেটা যে ফিল্ডেই হোক না কেন, তো এখানে লক্ষণীয় আমরা একটা রিসার্চ ট্র্যাডিশনকে মানে রিপ্লেস করে দিয়েছি, যেটা হচ্ছে যেটা আরও স্ট্রং হতে পারতো, সেটা হচ্ছে ইন্ডিজিনাস স্কলারশিপ। ইন্ডিজিনাস স্কলারশিপকে আমরা কি করছি, যে এটাকে আমরা সাইড লাইনে রেখেছি বা নট ইম্পর্টেন্ট রেখেছি। এই অ্যাটিটিউডটাও একটু প্রবলেমেটিক, একটা ইগোইস্ট অ্যাটিটিউড অ্যান্ড প্রবলেমেটিক অ্যাটিটিউড। তো আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই, যে রিসার্চ মেথড বাংলাদেশে যা, আমেরিকা একই ব্যাপার রিসার্চ মেথড, কিন্তু ওই যে প্রসিজারের কথা আপনি যখন বলছেন, তখন হচ্ছে যে ওই যে ট্রেনিং, যে ডেটা অ্যানালিসিস ট্রেনিং দরকার, কয়টা স্টুডেন্টকে আমরা বিশ্ববিদ্যালয়ে কার সিলেবাসে কোন ডিপার্টমেন্টে ডেটা অ্যানালিসিসকে আমরা নিয়ে আসতে পেরেছি। আমি তো দেখতে পাচ্ছি নিয়ে আসতে পারিনি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার সিলেবাসে এটা ছিল না, পরে আমাকে দেখা যাচ্ছে সিলেবাসের বাইরে গিয়ে এই ট্রেনিংটা দিতে হয়েছে। যে আমি আপনাকে একটু আগে যেটা বললাম, যে পরিসংখ্যানের ফান্ডামেন্টাল নলেজ, এটার পর থেকে তারপরে আবার টুলসের ট্রেনিং, এগুলোর করতে হয়েছে। তো এটা তো সব জায়গায় করছে না। তো আমার কাছে দুঃখ হচ্ছে এখানেই, যে আমাদের পদ্ধতিগত কিছু রিসার্চের পদ্ধতিগত সিলেবাসে এবং কারিকুলামে কিছু চেঞ্জ আনতে হবে। এবং সাধারণত রিসার্চ মেথড কোর্সে লেখা থাকে কি, যে রিসার্চ মেথডোলজি কিছু স্টেপস লেখা থাকে, যে ডেটা কালেকশন, সেই আমি দেখেছি বিভিন্ন বিভাগের, ফিলসফি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, দেখেছি। কিন্তু এটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ পৃথিবী ওই জায়গায় নাই। হ্যাঁ, এটা হলো 60s মডেল। এখন আমরা আছি 2025-এ আপনাকে কী করতে হবে, ওই যে আপনি যেটা বললেন, যে ডেটা কালেকশন কীভাবে হবে, এটার টুলস লাগবে কিনা, বা ডেটা অ্যানালিসিস কীভাবে লাগবে, এখানে টুলস লাগবে কিনা। অনেকে মনে করতে পারে আপনি কি টুলসকেই প্রাধান্য দিচ্ছে না, এটা একটা ইন্টিগ্রেশন, একটা প্রক্রিয়াগত একটা চেঞ্জ আসছে এবং এখান থেকে মানুষ বেনিফিটেড হচ্ছে। সো আমাকেও সেইভাবে তৈরি হতে হবে। এবং সব থেকে জরুরি যেটা মনে হচ্ছে আমার কাছে, যেটা মনে হয়, যে আমি যখন রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো করি, যে প্রযুক্তিকে বাদ রেখে কোনো কিছুতে একদম সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার জায়গাটা মনে হয় নেই, এখন নেই, এই মুহূর্তে নেই।
না, এটা অস্বীকার নেই। করবার কোনো জায়গাই নেই। না, নেই। একটা বিষয় আমার হঠাৎ করেই মানে জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিদেশে এবং বাংলাদেশের জায়গা থেকে রিসার্চের পদ্ধতিগত জায়গাগুলো একই, সেই জায়গায় পার্থক্য নেই। এটি আমারও পারসেপশনগত জায়গা থেকে ঠিক আছে, কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে অপরচুনিটিগত জায়গা জি থেকে। জি জি অপরচুনিটি, এটা একটা ব্যাপার। অপরচুনিটি আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে অনেক সময় মনে হয় যে রিডিং কালচার, এই রিডিং কালচারটা আমাদের দেশে ওইভাবে ডেভেলপ করেনি। কেন করেনি এটা হচ্ছে সমাজবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। তো এখানে আমি যেটা দেখেছি যে ধরেন একটা মানুষ একটা বাসে যাচ্ছে, পাবলিক বাসে যাচ্ছে, তার হাতে একটা বই আছে, বা সকালবেলা কফি খেতে যাচ্ছে, কোনায় বসে ল্যাপটপে কাজ করছে। এটা কিন্তু বিদেশে যারা গিয়েছেন তারা আমার সাথে এগ্রি করবেন যে এই জিনিসটাই আমরা দেখে আসছি। তো এখন আমার কথা হলো, তাদের কাছে কি সোশ্যাল মিডিয়া নাই? তাদের কাছে কি টিকটক নাই? তাদের কাছে কি ফেসবুক নাই? তাদের কাছে কি ইনস্টাগ্রাম নাই? সবই আছে, কিন্তু তারা কাজটা করে যাচ্ছে। তো এটা আমার কাছে খুব মানে, কারণ কি যে কোনো কিছু রিসার্চ তো আসলে ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে পড়া। রিডিং কালচারটা যদি না থাকে তাহলে তো আমার এটা হবে না। এটা আমার মনে হয় যে রিডিং কালচারটা আমাদের এটা গড়ে তুলতে হবে। কারণ আগে কিন্তু একসময় ঢাকা শহরেই পাঠাগার ছিল, আমি ছোটোবেলায় দেখেছি, কিন্তু এখন এটা দেখতে পাচ্ছি না। পাড়ায় মহল্লায় ব্যক্তি উদ্যোগে বা কোনো একটা সামাজিক প্রতিষ্ঠান উদ্যোগে, হ্যাঁ, একটা পাঠাগার ছিল, তখন মানুষ আসা যাওয়া করতো, দেখতো, ফিকশন পড়তো, নানা ধরনের বই। তো ওইটাই আর কি, মানে রিডিং কালচারটা ক্যাম্পাসেও আমি ওইভাবে দেখি না। ক্যাম্পাসে যেটা দেখি যে মানুষ বলে আর কি, যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো বিসিএস পড়ার জন্য মানুষ সেখানে যাচ্ছে। তো রাষ্ট্রের এই ব্যাপারগুলোতে একটু সাবধান হতে হবে, যে এই যে আমলা হওয়ার জন্য, আমলা হওয়ার জন্য আমি খাটো করে দেখছি না, কিন্তু এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের আর কোনো ডাইভার্সিফিকেশন লাগবে না, আর অন্য কোনো কিছু লাগবে না। আবার এটা কেন তৈরি হচ্ছে সেটাও কিন্তু রাষ্ট্র ভাবতে হবে। আমি যদি এই সুযোগ সুবিধার যদি সুষম বন্টন না করতে পারি, তাহলে কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট দিকে ধাবিত হবেই। তো তাকেও ভাবতে হবে যে সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রফেশনে আসছে তারা যেন মোরললেস একটা ইকুয়াল প্লেনের মধ্যে থাকে। কিন্তু একজনকে আমি সকল সুবিধা দিয়ে দিচ্ছি, আরেকজনকে আমি কিছুই দিচ্ছি না, তখন কিন্তু এটা এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি করে এবং এক ধরনের অসহিষ্ণুতা তৈরি করে। এবং সমাজের তো আপনি ধরেন মানুষের বডির সাথে যদি তুলনা করেন, কেউ যদি বলে যে আমি শুধু পায়ের যত্ন নিব, আমি হাতেরও যত্ন নিব না, আমি আমার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো যত্ন নিব না, আমি যদি কোনো ধোয়া মোছা পরিষ্কার হাইজিন, শুধু পাটাকে হাইজিনিক রাখবো, তাহলে তো হবে না। ঠিক এরকম শুধুমাত্র একটা সেক্টর বা একটা প্রফেশনকে আপনি সমস্তভাবে কীভাবে এটাকে আরও বেশি, আরও উত্তরোত্তর কীভাবে আরও বেশি করা যায়, মানে সুযোগ সুবিধা দেওয়া যায়, সুযোগ সুবিধা না, সুযোগ সুবিধার কথাটা এখানে হয়তো ভুল হলো, তার সামাজিক গুরুত্ব, তার রাজনৈতিক গুরুত্ব, তার নানা রকম গুরুত্ব দিয়ে আমার কাছে মনে হয় যে একটা মর্যাদার প্রশ্ন, সামাজিক মর্যাদার প্রশ্ন, তাকে আমি একদম করে দিলাম, আর বাকিদেরকে আমি একেবারেই তেমন কোনো গুরুত্ব দিলাম না। তো এটা কেন হচ্ছে? এটা হলো কি ব্রিটিশ পিরিয়ডে যেটা হচ্ছে কি, যে আপনি ধরেন যে শাসক শ্রেণী তার একটা সহায়ক শ্রেণী তৈরি করার জন্য এই ব্যবস্থাটা তৈরি করেছিল। কিন্তু আমরা কি কোনো কলোনিয়ালিজমের মধ্যে আছি? আমরা তো 2025 সালে আছি। তাহলে আমাদের এই এত বছর পরেও এইটা কেন চেঞ্জ হলো না? এই ভাবনাটা কেন চেঞ্জ হলো না? এই ভাবনাটাই তো সবচেয়ে বড় কলোনিয়াল থিঙ্কিং। তো এই বড়, আপনি যদি একটা কলোনিয়াল থিঙ্কিংকে জিয়ে রেখে আপনি তারপরে সমাজকে উন্নত করতে চান, তাহলে তো হবে না। তো এটাই আমি অসঙ্গতি দেখতে পাই। আমি যেটা শুরুতে বলেছিলাম, রাষ্ট্রের পলিসি, আমি রিসার্চের কথা বলছিলাম, এখন আমি বলবো যে রাষ্ট্রের যে সামগ্রিক যে বিভিন্ন প্রফেশনে যারা রাষ্ট্রকে যারা সার্ভ করে, তাদেরকে কীভাবে নার্চার করবে, তাদেরকে কীভাবে কেয়ার করবে, তাদেরকে কীভাবে যে সুস্থ স্বাভাবিক পরিবেশ দিবে কাজের ক্ষেত্রে, বসবাসের ক্ষেত্রে, সে ব্যাপারে মানুষের, নাগরিকের প্রতি তার অ্যাটিটিউড হওয়া উচিত কেয়ারিং। কিন্তু আমাদের কলোনিয়াল মডেল কিন্তু কেয়ারিং না, কলোনিয়াল মডেল হচ্ছে হস্টাইল। আপনি লক্ষ্য করবেন যে হস্টাইল অ্যাটিটিউডটা রয়ে গেছে রাষ্ট্রের কাঠামোর চিন্তার ভিতরে, যে তুমি আমার নাগরিক হতে পারো, কিন্তু তোমাকে ট্যাক্স দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে। রাষ্ট্রের কী করতে হবে এটা মিসিং। মানে আমাকে বলা হচ্ছে কী করতে হবে, কিন্তু রাষ্ট্র কী করবে, রাষ্ট্রের যে দায়িত্ব সেটা কিন্তু মিসিং। সেটা কিন্তু তারা বলছে না। তারা যেটা বলে যে হ্যাঁ আমি ফ্রি এডুকেশন করে দিচ্ছি, বাট দ্যাটস নট ইউর অনলি রেসপন্সিবিলিটি, তোমার তো আরও অনেক রেসপন্সিবিলিটি আছে। তো রাষ্ট্র তার জায়গা থেকে আমি মনে করি একটা ভীষণ ধরনের এক ধরনের রিফরমেশন দরকার, যদি সে সোশ্যাল জাস্টিস চায়, যদি সে মানুষের ভালো করতে চায়। আর যদি না চায় তাহলে এভাবেই থাকতে পারে। আবার আরেকটা জিনিস আপনাকে মানে আমার বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি, কোনো রাষ্ট্রই বা কোনো অথরিটি না চাইলে কোনো কিছু দেয় না। এটা হলো আপনার ফ্রেডরিক ডগলাস জুনিয়র, ওনার কথা, যে তুমি আনটিল ইউ ডিম্যান্ড ইট, আনটিল ইউ ক্রিয়েট প্রেশার ফর ইট, নো অথরিটি উইল কনফার্ম, নো অথরিটি উইল গিভ ইউ এনিথিং। তো আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছি, আমরা শিক্ষক হতে পারি, বুদ্ধিজীবী, অন্যরা যারা আছে, সাংবাদিক, বিভিন্ন প্রফেশনে যারা আছে, সবাইকেই সোচ্চার হতে হবে যে কেন তুমি
একটা সেক্টর বা একটা দলের মানুষকে তুমি নার্চার করবা, অন্যদেরকে তুমি কিছুই করবে না। এই বিষয়ে আমাদের আপনি যদি আপনার অধিকারটা না জানেন, আপনার অধিকারের কথা তো আপনি বলতেই পারবেন না। তো অ্যাওয়ারনেস দেন এফোর্ট, এই দুটা যদি এক হয় অ্যান্ড কালেকটিভ এফোর্ট আসে, অবশ্যই একটা ব্যালেন্সড জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমি আশাবাদী। গবেষণার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে নিজের নামে কিছু পাবলিকেশন থাকা অত্যন্ত জরুরি। মার্নেট দিচ্ছে 100টিরও বেশি থিম এবং সাব থিমে অথর এবং কো অথর হিসেবে গবেষণায় অংশগ্রহণের সুযোগ, যেখানে থাকছে 10,000 টাকার সমমূল্যের 5টি কম্প্রিহেন্সিভ ট্রেনিং। তাছাড়াও গবেষণার প্রতিটি ধাপে থাকছে নিয়মিত মেন্টরশিপ, থাকছে মার্নেটের ফ্রি মেম্বারশিপের সুযোগ। এছাড়া আপনার পছন্দ মতো আন্তর্জাতিক ইন্ডেক্স জার্নালে গবেষণা প্রকাশের সহায়তা তো থাকছে। তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন। আপনি পডকাস্টের শুরুর দিকে আলোচনা করছিলেন যে প্রশিক্ষণ রিসার্চের ক্ষেত্রে, তো আমিও যেহেতু বিশ্ববিদ্যালয় একাডেমিশিয়ান, আপনি একাডেমিশিয়ান, শিক্ষকতা করছেন, আপনার কাছে কি এই ভাবনাটা? আমার কাছে যেটা মনে হয় যে একটা সামগ্রিক জায়গা থেকে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা, যেমন ধরেন আমাদের রিসার্চের ক্ষেত্রে কি হয় যে আমরা ব্যক্তিগতভাবে স্বপ্রণোদিত হয়ে গবেষণা করছি যে প্রমোশন পেতে হবে বা এই ধরনের কোনো কিছু বিষয়। আবার এই প্রসঙ্গটিও চলে এসেছিল যে সবাই কি রিসার্চ করবে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকই কি রিসার্চে মনোনিবেশ করবে? শিক্ষকই হতে হবে, হ্যাঁ শিক্ষকই হতে হবে। সেই ছাত্রদের কথা বলিনি আর কি, শিক্ষকদের সেই প্রসঙ্গটি আমি আসছিলাম, যেটা হচ্ছে যে আমরা তো জানি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃজন করা, জ্ঞান বিতরণ করার জায়গা। সেক্ষেত্রে যে মানে আমাদের যে সক্ষমতার অভাব বা ঘাটতি রয়েছে, যেটা আমরা ডিমান্ড করতে পারছি না বা যেটা আমরা চাচ্ছি সেটা পাচ্ছি না, বা অপ্রতুলতার জায়গা, তো আপনার কি ভাবনার মধ্যে এরকম আসে যে যদি আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে, বেসরকারি সরকারি এই প্রসঙ্গে যাচ্ছি না, বিশ্ববিদ্যালয় বলতে একেবারেই বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে কি একেবারে একটা কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড ট্রেনিং সিস্টেম কি ডেভেলপ করা যায়? অবশ্যই সম্ভব। যেমন আপনি ক্রিকেটের দিকে যদি তাকান, ওখানে বয়সভিত্তিক প্রশিক্ষণ, ফুটবলের দিকে তাকান বয়সভিত্তিক প্রশিক্ষণ, এই মডেলটা তারা কোত্থেকে শিখলো? অবশ্যই ইউরোপ আমেরিকা থেকে শিখেছে। তাহলে এটা শিখেছে, কিন্তু রিসার্চ যে ট্রেনিং দিতে হবে এটা শিখে নেই কেন? এটা আমার প্রশ্ন। কারণ আমি দেখেছি, আমি অনেক এই ছোটদের যে প্রতিষ্ঠান, মানে যে স্কুলগুলো হয়, ওখানে কিন্তু রিজিওনাল কম্পিটিশন হয়। মানে একটা স্কুল আরেকটা স্কুলের সাথে কম্পিটিশন করছে কীরকম, যে ক্লাইমেট চেঞ্জ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং ওদের বয়স কিন্তু 6-7 মানে 6 গ্রেড 7 গ্রেড স্টুডেন্টস, তারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করছে এবং তারা একটা মানে রিজিওনাল কম্পিটিশন তারা পার্টিসিপেট করছে। তাহলে আপনি ভাবতে পারেন যে স্কুল থেকেই তাদেরকে সেভাবে পড়ানো হয়েছে বিষয়টা, হ্যাঁ, কারিকুলামে আছে, ট্রেনিংয়ে আছে, সেই কালচারটা আছে। তার মানে কি, যে এই মডেলগুলো আমরা নেই কেন? ফুটবলের মডেল নিয়েছি, ক্রিকেটের মডেল নিয়েছি, পড়াশোনার মডেল আমরা নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করে যাচ্ছি, কিন্তু আমরা ওইটা কিন্তু ওইভাবে প্রপারলি আমরা নিতে পারিনি। এই যে আমি বললাম আপনাকে রিডিং কালচারের কথা, যে একটা বেবির বয়স 6 মাস, সে তার মায়ের সাথে যাচ্ছে লাইব্রেরিতে, এবং ওখানে কি হচ্ছে, এটা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যে শহরটা ছিলাম পুলম্যান, ওখানে আছে পুলম্যান লাইব্রেরি, মাদার গুস ক্লাব। ওখানে আমার মেয়ে, তার বয়স 6 মাস, তার মায়ের সাথে সে ওখানে যাচ্ছে। তো আমিও গেলাম একদিন, দেখলাম যে তারা কি করছে, ডান্স করছে, রাইম করছে, মানে ওই যে বাচ্চাদের যে সাউন্ড এক্সপোজার টু সাউন্ড, ওইখান থেকে তারা এখান থেকে শিখছে। তা মানে লাইব্রেরির আমি যে কথাটা বলছি, যে পড়ানোর, শেখানোর, প্রশিক্ষণের, গবেষণার যে একটা উৎসাহ, উদ্দীপনা, সেই জিনিসটা খুব মিসিং আমাদের এখানে। মনে হয় যে মানে অনেক বেশি আমার মনে হয় যে যান্ত্রিক মনে হয়। যান্ত্রিক কীরকম, যে হ্যাঁ ও প্রমোশন লাগবে, তাহলে তো মনে হয় আমার একটা পিএইচডি লাগবে, বা প্রমোশন লাগবে, আমার মনে হয় 3টা পেপার হয়েছে, আর 2টা পেপার লাগবে। এই যান্ত্রিক চিন্তাটা, আমি বলবো যে অনেক ধরনের ন্যারো যে চিন্তাটা, এটা কেন হয়েছে? এটা ওই যে উৎসাহ উদ্দীপনার অভাব, বা রাষ্ট্রের যে অ্যাটিটিউড এই রিসার্চের প্রতি, সেটা। এক্ষেত্রে আমি ডেটাস্কেপে এসেছি বলে না, ডেটাস্কেপের মতো প্রতিষ্ঠানগুলোকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আমি জেনেছি যে তারা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করেছে, যে এই যে তারা তো সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরে ট্রেনিং রিসার্চ তারা নিজেরাই করে, ওই অভিজ্ঞতা এবং তার প্রযুক্তির ব্যবহারের অভিজ্ঞতা, হ্যাঁ, তারা যে ধরনের টুলস ব্যবহার করে, সেটা নিয়ে ছাত্রদেরকে এখানে একটা ইউথ রিসার্চার্স প্রোগ্রাম এখানে একটা আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের অ্যাক্টিভিটি আরও বাড়াতে পারে। তাহলে হবে কি, যে অল্প সময়ে এবং অল্প এফোর্টেই এবং অল্প ইনভেস্টমেন্টেই স্টুডেন্টরা একটা ভালো ট্রেনিং পেয়ে যাবে। এবং আমি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্যে বলবো যে রিসার্চের যে ভাইব্রেন্ট কালচার তৈরি করা, এটা আসলে
বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, এক ধরনের দায়িত্ব, যে এই দায়িত্বটা তারা এখনও আমি বলবো যে যান্ত্রিকভাবে পালন করছে। যান্ত্রিকভাবে আমি একটু আগে বললাম যে ওয়েট করে থাকে কখন ফান্ড আসবে তখন দিব, বা ইউজিসি এক ধরনের ফান্ড দেয়, কিন্তু সেই ফান্ড কিভাবে বন্টন হয়, কিভাবে পায়, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। স্বচ্ছতা জবাবদিহিতা যে প্রসিজার, যেমন ধরেন হেড কাউন্ট করে আমি টাকা ভাগ করে দিলাম, এটা তো হওয়ার কথা ছিল না। যে এক একজনের প্রপোজাল এক এক রকম, তার আসলে রিকোয়ারমেন্টটা কি, এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রপোজালগুলো ইভালুয়েটও করা হয় না, যারাই প্রপোজাল দিচ্ছে তারাই পেয়ে যাচ্ছে। এটা যেন না হয়, তাহলে কিন্তু আপনি দুইটা ভুল কাজ করছেন। একটা হচ্ছে আপনি যার যা প্রয়োজন তা দিচ্ছেন না, আরটা হচ্ছে রিসার্চ সম্পর্কে একটা হাস্যকর ধারণা আপনি মানুষকে দিয়ে দিচ্ছেন, এবং মানুষও তখন হাসাহাসি করবে, আচ্ছা ওরা রিসার্চের নামে এগুলো কি করছে, ঠিক না? মানে এই ধরনের আমরা মিসকনসেপশন তৈরি করছি। মিসকনসেপশন তৈরি সেই করে যার নাকি ওই অ্যাটিটিউডটা নাই। আমি বারবার আমি বুঝতে পেরেছেন যে আমি অথরিটি যারা আছে তাদের দিকে আমি আঙুল তুলতে চাচ্ছি, তাদের আন্তরিকতার অভাব, তাদের দূরদৃষ্টির অভাব, তাদের স্বচ্ছতার অভাব, এবং এর সমস্যার কারণে এখানকার যে রিসার্চাররা যারা কাজ করতে চায় তারা অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, এবং এই নেগেটিভ যে একটা ভিশাস সার্কেলে আটকে আছে, এখান থেকে বের হতে হবে। বের হতে গেলে আসলে ইন্টিগ্রেটেড ওয়েতেই চিন্তা করতে হবে, এবং এখানে বড় দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। এবং আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, যদি এই যে রিসার্চ ইনিশিয়েটিভগুলো হচ্ছে, আপনি কোলাবোরেশনের কথা বলছিলেন, এটা সরকারি বেসরকারি ব্যক্তি পর্যায়ে বা সংগঠন পর্যায়ে হতে পারে, এবং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা যদি এক ধরনের নেটওয়ার্কিং তৈরি করতে পারে, যেটা হচ্ছে নলেজ শেয়ারিংয়ের ক্ষেত্রে হতে পারে, জয়েন্টলি রিসার্চের ক্ষেত্রে হতে পারে, ট্রেনিং ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে হতে পারে, যেটা ইউজিসি একটা ইনিশিয়েটিভ হয়তো বা নিয়েছে কিছুদিন আগে, যেটা শুনেছিলাম, সেটা হচ্ছে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিবে টিচিং মেথোডলজির উপরে। তো সেই জায়গাগুলোতে অবশ্যই আমি আশাবাদী যে সেই জায়গাগুলোতে রিসার্চের ব্যাপারে তারা কম্প্রিহেন্সিভ এবং ইন্টিগ্রেটেড কিছু প্রজেক্ট তারা নিবে, যেটা হচ্ছে আমাদের শিক্ষকদেরকে অনেক বেশি মানে রিসার্চ ওরিয়েন্টেড জায়গা, আত্মনিমগ্ন হয়ে কাজ করার জন্য জায়গা তৈরি করতে পারে। ধন্যবাদ। আমি আশাবাদী হতে চাই, কিন্তু আমি ইউজিসি বলেন বা অন্য প্রতিষ্ঠানগুলো বলেন, তাদেরকে অবজার্ভ করে আমি যেটা পাচ্ছি, একটা আগে বলেছিলাম যে যখন ফান্ড পাবে তখন একটা এসে মানে এই যে বিটস অ্যান্ড পিসেস, এই অ্যাটিটিউডটা প্রবলেমেটিক। হ্যাঁ, যে আজকে ধরেন যে হেকে প্রজেক্ট করা হলো, তারপর আবার হিট আসলো, মানে এখন যে হিট প্রজেক্ট চলছে, তো হিট আসলো, তো আসলো মানে কি, মানে কেউ তোমাকে বলে দিচ্ছে তাই করছি। যখন নাকি আপনার ফ্যামিলিতে এমন একটা মেম্বার থাকে যে লোকটা নিজের চিন্তা থেকে কাজ করে না, তার প্রতিবেশী বা বাইরের একজন লোক দূর থেকে হাজার হাজার মাইল দূর থেকে বলে দেয় যে তোমার বাগানে কিন্তু পানি দিতে হবে বা টবে পানি দিতে হবে, তখন আপনি পানি দিচ্ছেন, এর আগে আপনি পানি দিচ্ছেন না। ইউজিসির এটা হয়ে গেছে এরকম যে কখন ফান্ড আসবে তখন তারা এই করবে, এবং কোন সেক্টরে ফান্ড আসবে ওইখানে দিবে। তার মানে কি, কোনো আন্তরিকতা নাই, কোনো চিন্তাভাবনা নাই, কোনো ফিলসফি নাই, কোনো দর্শন নাই, কিচ্ছু নাই, জাস্ট অন্য একটা লোক বলে দিল আমি তাই করলাম। এখন অনেকে বলবে যে আপনি কি খারাপ বলছেন, আমি খারাপ বলছি না, আমি বোঝার চেষ্টা করছি এবং সবাইকে বুঝতে বলছি যে আমার সমাজের জন্য, আমার মানুষের জন্য কী ধরনের রিসার্চ দরকার, কিভাবে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে, এটা কি বাইরের লোক বলে দেবে তখন আমি করব, নাকি আমি নিজের গরজে করব, নিজের তাড়নায় করব, নিজের প্রয়োজনে করব? এই অ্যাটিটিউডটা তৈরি হচ্ছে না কেন? এখানেও কিন্তু আপনি এক ধরনের কলোনিয়াল একটা মাইন্ডসেট দেখতে পাবেন। তার মানে আমাদের রাষ্ট্রযন্ত্র, হ্যাঁ, বা যারা পলিসি মেকার, তারা আসলে পরিবর্তিত হয়নি। সেই ব্রিটিশ পিরিয়ডে যারা ছিল ওই চিন্তাগুলো প্রকট। তো এইটা থেকে খুব আশাবাদী কোনো কিছু হওয়ার নেই যতদিন পর্যন্ত না তারা নিজের মতো করে চিন্তা করতে পারবে। একেবারে দৃশ্যমান জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত বদলাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এটা আশাও করতে পারিনি। এটা সত্য, একেবারেই সত্য কথা। তো যেটি মানে আলোচনা একেবারে গুরুগম্ভীর হয়ে যাচ্ছিল, রিসার্চ মানে গুরুগম্ভীর বিষয়টা এরকম নয়, সম্ভাবনা, সংকট এবং ভবিষ্যতে আরো কি কি ধরনের ইনিশিয়েটিভগুলো হতে পারে সেটা মোটামুটি আমাদের এই পডকাস্টের মাধ্যমে একটা জায়গা তৈরি হয়েছে। এবং সবথেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মতো এত প্রাণবন্ত একজন আমরা শিক্ষককে পেয়েছি, গবেষককে পেয়েছি, যার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি এবং আমার যারা পডকাস্টের অডিয়েন্স আছে তারা অনেক সমৃদ্ধ হবে। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের পডকাস্টের। শেষের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে গবেষক হিসেবে একজন গবেষককে কি ধরনের দক্ষতা অর্জন করতে হবে? আচ্ছা, দক্ষতা একজন গবেষকের প্রথমে হচ্ছে যে কিউরিওসিটি, ইনকুইজিটিভনেস, এগুলো থাকতে হবে। এবং দক্ষতার জায়গা হচ্ছে তাকে প্রচুর অবজার্ভ করতে হবে। অবজার্ভ বলতে শুধুমাত্র বইপত্র না, আশেপাশের পরিবেশ, প্রতিবেশ, হ্যাঁ, তাকে গুড অবজারভার হতে হবে। গুড অবজারভার না হলে তো কোনো কিছু আইডেন্টিফাই করা যায় না। আর যে কোনো রিসার্চের প্রথম স্টেপই হচ্ছে আইডেন্টিফাই করা, সেটা প্রবলেম হোক,
বা কোনো একটা ফিচার হোক, যে কোনো কিছু। সো এই জন্য তাকে ভালো অবজারভার হতে হবে। তারপরে প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ের ব্যাপার তো আছেই, যেমন ধরেন রিসার্চ মেথড কি, রিসার্চ মেথড যে ফিলসফি, কোন মেথডের কোন ফিলসফি, এটা কি সবাই জানে? এটা কিন্তু জানে না। এটা কিন্তু জানানো দরকার যে কেন আমি ডিসকোর্স অ্যানালিসিস করছি, কেন আমি এই কোয়ান্টিটেটিভ বা কেন আমি এক্সপেরিমেন্টাল করছি, এটার ফিলসফি কি। এই ফিলসফি ধরে ধরে এদেরকে যদি শেখানো, মানে নতুন রিসার্চাররা যদি বুঝতে পারে এবং সেই প্রযুক্তির ব্যবহার, হ্যাঁ, বা এআইকে আমি কিভাবে ব্যবহার করব, এআই আমাকে কিভাবে অপব্যবহার করতে পারে, এই অ্যাওয়ারনেস সকল সামগ্রিকভাবে যদি তৈরি করা যায়, তাহলে অবশ্যই তার প্রস্তুতিটাও ভালো হবে এবং তার যে রিসার্চের যে ভালো লাগা এবং ভালোবেসে রিসার্চ করা, সেটা তার জন্য সম্ভব হবে। শেষ কথা একটাই, আমি যাই কিছু করতে যাই না কেন, সেখানে আমার একাগ্রতা লাগবে, ভালোবাসা লাগবে, সেই জায়গাটাকে আমার সম্মান এবং শ্রদ্ধা। এক্স্যাক্টলি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মারনেটের যে আজকের আয়োজনটা, সেখানে আপনি খুব চমৎকারভাবে আপনার অভিজ্ঞতা, আপনার জার্নি এবং আপনার যে প্রজ্ঞালব্ধ যে জায়গাগুলো আছে সেগুলোকে এক্সপ্লেনেশন করেছেন। আমরা ভীষণ আশাবাদী যে আমরা আমাদের দ্বারা দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিল, তারা কিছুটা হলেও রিসার্চ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা তারা পেয়েছে। আপনাকে ধন্যবাদ। আর শেষের দিকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। যেটা হচ্ছে যে, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ যে এই সুন্দর আয়োজনটার জন্য, এবং অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, এর মধ্যেও ভুল থাকতে পারে। দর্শকদের কাছে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই ধৈর্য ধরে শোনার জন্য বা দেখার জন্য। পাশাপাশি এটাও বলে রাখি, আপনার যদি মনে হয় যে কোনো বিষয় আমি ভুল বলেছি, সেটা হতেই পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততাপূর্ণ সময়ের মধ্যেও আমাদের এখানে এসে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ডেটাস্কেপ রিসার্চ রাউন্ড আপ পাওয়ার্ড বাই মারনেট। আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক ডক্টর রায়হান এম শরীফ, বিভাগীয় প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যারের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম। উঠে এসেছে সংকট, উঠে এসেছে সম্ভাবনা, এবং আগামী দিনে যারা রিসার্চার হিসেবে নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করতে চায় বা একাডেমিশিয়ান হিসেবে যারা থাকতে চায়, তাদের জন্য কিন্তু দারুণ কিছু আমরা জানতে পেরেছি। আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তরু শাহরিয়ার স্বর্গ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।